খুব দ্রুত কথা বলতে পারবে। Very quickly we will be able to speak in English fluently like the native English speaker। ঠিক ওই নেটিভ স্পিকাররা যেভাবে কথা বলে আমরাও কিন্তু সেইভাবে, যদি কেউ কোনো ইংরেজ, যারা ইংরেজিতে কথা বলে, ইংলিশ নোয়িং পারসন, সে যদি বাংলা ভাষা শিখতে চায় তাকেও কিন্তু বাংলা বলাটা প্র্যাকটিস করতে হবে, না বলে কি শিখতে পারবে? যেমন আমি ভাত খাই, তো এইটা দেখবেন যারা প্রথম বাংলা শেখে অনেকে বলে আমি ভাত খাই, আমি ভাত খাই। এখানে কিন্তু আমরা আমরা যেমন ইংরেজিতে ভুল করি, ওরাও কিন্তু বাংলা শিখতে আসলে ভুল করে। দেখবেন আমাদের দেশে যারা ফরেন কান্ট্রি থেকে ভ্রমণে আসে, এরা অল্প অল্প বাংলা বলতে পারে। তো আমাদের এই জায়গাটা কভার করতে গেলে কি করতে হবে? আমাদের এই রুল গুলো একটু দেখতে হবে। ক্যার ইউ ক্যান সি, এট ফার্স্ট আমরা ভার্বের ভোকাবুলারি গুলো বলেছিলাম মুখস্থ করব, তাই না? তো ভার্বের ভোকাবুলারি কিভাবে দেখবো? এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন অনেকগুলা ভার্ব দেওয়া আছে। নেম, সংজ্ঞা দেওয়া আছে। নিড, নিড মানে কি? দরকার বা প্রয়োজন হওয়া। নিডেড, নিডেড। V2 এবং V3 দেওয়া আছে। NOTE, নোট মানে হচ্ছে টিকা। নোটেড, নোটেড। নোটিস শব্দের অর্থ হচ্ছে উল্লেখ করা। নোটিসড, নোটিসড। নাম্বার অর্থ চিহ্নিত করা। নাম্বারড, নাম্বারড। অফার অর্থ প্রস্তাব দেওয়া। দেখেছেন? তাহলে এইগুলা কিন্তু আমরা পড়ে ফেলবো। এখনই আমরা এগুলো একটু রেডি করব, দেখি আমরা কতদূর পারি। আমরা এগুলো এখন একটু পড়বো। কে পড়তে পারবেন? প্রথমে এখান থেকে পড়বেন। এই নিড থেকে পড়তে হবে। নিড, নিড শব্দের অর্থ হচ্ছে দরকার হওয়া বা প্রয়োজন পড়া। হ্যাঁ, পড়েন। ইয়েস, পড়েন, সুন্দরভাবে পড়তে হবে। I need, দরকার। নিডেড, নিডেড, এটা বলতে হবে নিডেড, নিডেড। হ্যাঁ, নিড এর পরে দেখেন ডি, এরপরে ইডি যোগ করা হয়েছে। হ্যাঁ, তারপরে নোট, নোটেড, নোটেড। তারপর নোটেড, নোটেড। নোটেড, নোটেড, নিডেড, হুম। এটা উচ্চারণ হবে, দেখেন আমি একটু বলে দেই। এটা উচ্চারণ হবে NOTICE। এটা উচ্চারণ করতে হবে নোটিস, নোটিসড, নোটিসড। এগুলো এইভাবে আমরা উচ্চারণ করব। অফার, অফার অর্থ প্রস্তাব দেওয়া। একটা বিষয়কে আমরা খেয়াল করেছি, এখানে অফার অর্থ প্রস্তাব দেওয়া, এইটা কিন্তু প্রত্যেকটা এখানে ভার্ব। দেখেন, অফার অর্থ প্রস্তাব দেওয়া, ওপেন অর্থ খোলা, অর্ডার অর্থ নির্দেশ করা, অর্গানাইজ অর্থ সংগঠিত করা, প্যাক অর্থ পূর্ণ করা। দেখেন করা রয়েছে প্রত্যেকটার সঙ্গে। হ্যাঁ, দেখেন পাম্পার, একটা সুন্দর একটা শব্দ, PAMPER। পাম্পার অর্থ কি বলেন তো? লাই দেওয়া। হুম। তো তো এখানে আর অন্য অন্য একজন একটু পড়বেন। ইমরান আহমেদ ভাইয়া অনেক ভালো পড়েছেন, এবার আমরা অন্যরা সবাই চেষ্টা করব। অর্গানাইজ থেকে কে পড়তে পারবেন? অর্গানাইজ, সংগঠিত করা। একজন একটু পড়েন। অর্গানাইজ, হ্যাঁ পড়েন। অর্গানাইজ, হ্যাঁ, সংগঠিত করা। অর্গানাইজ, অর্গানাইজ, অর্গানাইজ। প্যাক, প্যাক, প্যাক। এটা উচ্চারণ হবে পেইন্ট। PAINT। পেইন্ট অর্থ অঙ্কিত করা বা অঙ্কন করা। পেইন্ট মানে আরো একটা ভালো বাংলা বলা যায় রং করা। পেইন্ট অর্থ কি হবে? রং করা। দেখেন, আমি আমার ছবিতে রং করি, আই পেইন্ট মাই পিকচার। যদি বলা হয় আমি ছবিটিতে রং করেছিলাম বা আমি রং করেছিলাম, আই পেইন্টেড দ্য পিকচার। আমি ছবিটিতে রং করেছিলাম, পেইন্টেড। দেখেন, এইগুলো যদি আমরা শুধু পড়ে চলে যাই, আমরা যদি এর বাংলা অর্থ না বুঝি বা এটা দিয়ে বাক্য না করতে পারি, তাহলে কিন্তু বেশি দিন আমাদের মুখস্থ থাকবে না। কি বলেছি বুঝতে পেরেছেন? অর্থাৎ এখানে পেইন্ট অর্থ অঙ্কিত করা, রং করা। এই পেইন্ট দিয়ে কিন্তু আমাদের আরো বাক্য তৈরি করতে হবে। পেইন্ট, আই পেইন্ট মাই পিকচার। আমি আমার, আই পেইন্ট মাই বিল্ডিং, আই পেইন্ট মাই অল। পেইন্ট অর্থ রং করা, পেইন্টেড, পেইন্টেড। পার্ডন অর্থ কি বলেন তো? ক্ষমা করা। আমাকে ক্ষমা করে দিন, কি হবে? প্লিজ পার্ডন মি। একটা শব্দ শিখে সেই শব্দ দিয়ে আমরা বাক্য তৈরি করব, তবে কিন্তু এটা আমাদের দীর্ঘদিন মনে থাকবে। বাক্য তৈরি না করতে পারলে কিন্তু মনে থাকবে না। কি বলেছি বুঝতে পেরেছেন? আমাদেরকে বাক্য করতে হবে। একটা ওয়ার্ড আমি শিখলাম, ওইটা শিখে বেশি দিন আমরা মনে রাখতে পারবো না। আমাদের মনে রাখার একটা সিস্টেম হচ্ছে আমাদের বাক্য তৈরি করতে হবে। তো এখানে দেখেন আমরা যে বিষয়গুলো দেখতেছি, এখানে পার্টিসিপেট অংশগ্রহণ করা, পাস অতিক্রম করা, পারফর্ম, এগুলো আপনাদেরকে কেন পড়তে বলতেছি? অনেক শব্দ এখানে আমাদের অজানা রয়েছে। অনেক শব্দ আমাদের অজানা রয়েছে। পিক অর্থ চয়ন করা, অর্থাৎ তোলা, যেমন গাছের থেকে ফুল তোলা, তাই না? এটা এটা বলতে হবে পিক। কি বলবো আমরা? পিক, PICK, পিক। সবাই একটু ভালো করে খেয়াল করবো। পিক। আচ্ছা, তারপর দেখেন আরো রয়েছে, যেমন রয়েছে প্র্যাকটিস, অনুশীলন করা, PRACTICE। দেখেন এই সিই, এটা কিন্তু ভার্ব। প্র্যাকটিস, অনুশীলন করা। আবার আরেকটা রয়েছে অনুশীলন, PRACTISE। মনে রাখবো এটা। তারপর প্রেডিক্ট, দেখেন গণনা করা বা ভবিষ্যৎবাণী করা, প্রেডিক্ট।
তো এইখান থেকে কেউ পড়তে পারবেন? প্র্যাকটিস থেকে আমরা একটু এটা পড়ি। হ্যাঁ আপা, আপনি পড়তে পারবেন? এখানে কি কি রয়েছে আমরা একটু পড়ে ফেলি। প্র্যাকটিস থেকে পড়েন তো। অনুশীলন করা, প্র্যাকটিসড প্র্যাকটিসড, প্রেডিক্ট প্রেডিক্টেড প্রেডিক্টেড। স্যার আমি পড়বো। অবশ্যই, হ্যাঁ আপনাকেই বলছি আমি। প্র্যাকটিস অনুশীলন করা। হুম। স্যার সাথে কি ওইটাও বলবো? হ্যাঁ প্র্যাকটিস হ্যাঁ অবশ্যই, অনুশীলন ভি করা, টু ভি প্র্যাকটিস। টু এবং ভি3 বলতে হবে, বলবেন হ্যাঁ। হ্যাঁ। ও, প্র্যাকটিস অনুশীলন করা, প্র্যাকটিসড প্র্যাকটিস। হুম প্রেডিক্ট গণনা করা, প্রেডিক্ট প্রেডিক্ট। হুম প্রিফার পছন্দ করা, প্রিফার্ড প্রিফার। হুম প্রেজেন্ট উপস্থাপন করা, প্রেজেন্ট প্রেজেন্টেড প্রেজেন্টেড, হুম দ্যাটস ওয়াই আর কি। প্রোগ্রাম কর্মান্য, হুম কার্যক্রম। হুম কার্যক্রম স্যার, কার্যক্রম, হ্যাঁ এটা একটা ভুল প্রিন্ট হয়েছে, কার্যক্রম প্রোগ্রাম। কার্যক্রম। প্রোগ্রাম প্রোগ্রাম। প্রোটেক্ট। প্রোটেক্ট প্রতিরোধ করা, হুম প্রোটেক্টেড প্রোটেক্টেড। হুম প্রোভাইড প্রদান করা, প্রোভাইডেড প্রোভাইডেড। হ্যাঁ পারচেজ ক্রয় করা, পারচেজড পারচেজড। হুম পুস্ট চাপ দেওয়া, পুস্ট পুস্ট। হুম রেইন বৃষ্টি হওয়া, রেইন রেইন। রাইট। রেইন রেইন রেইন। হ্যাঁ আচ্ছা, এইখানে একটা বিষয় দেখি আমরা, এখানে রয়েছে যেমন প্রিফার অর্থ পছন্দ করা। তো এটা যদি বলি আমি ইলিশ মাছ পছন্দ করি, কি হবে? আই প্রিফার ইলিশা ফিশ, তাই না? আই প্রিফার হিলসা ফিশ। হিলসা ফিলসফি। হিলসা ফিশ অর্থ হচ্ছে ইলিশ মাছ। যদি বলা হয় আমি ইলিশ মাছ পছন্দ করেছিলাম, তখন কিন্তু প্রিফারের পরে ইডি যোগ করতে হবে, প্রিফার, আই ইয়া। প্রিফার্ড। আই প্রিফার্ড, এইটাই হচ্ছে কথা বলা, এটাই হচ্ছে ভার্বের ব্যবহারের পার্থক্য। আবার আরেকটা রয়েছে প্রিফার্ড, আমি চা পছন্দ করেছি বা করিয়াছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ প্রিপেয়ার্ড, আই আই হ্যাভ হ্যাভ প্রিফার্ড টি। এখানে চা দেওয়া হয়েছে, কফি দেওয়া হয়েছে, আরো অনেক তরল পানীয় দেওয়া হয়েছে, আপনি চাটা বেছে নিয়েছিলেন। স্যার, এটা হবে আই হ্যাভ প্রিফার কফি অর কফি, টি। ইয়েস। আই হ্যাভ প্রিফার্ড কফি প্রিফার্ড অর অর টি। কফি অর টি। ইয়েস, দেখেছেন? তাহলে এইভাবে কিন্তু আমরা এই বাক্যগুলো আপনি শুধু মুখস্থ করে রেখে দিবেন, মুখস্থ করে আপনার ব্রেনে রেখে দিবেন, 5 দিন পরে, 1 সপ্তাহ পরে এইগুলো আবার পড়তে যাবেন, দেখবেন একটিও মনে নাই। কিন্তু এগুলো মনে রাখার যেমন একটা, স্যার, হ্যাঁ, প্লিজ পুশ দ্য লাইট, পুশ দ্য ডোর, সুইচ। হ্যাঁ পুশ দা সুইচ বা পুশ দা ডোর, দেখবেন যেসব দোকানের সামনে কাচের দরজা দেওয়া থাকে, ওই দরজায় লেখা থাকে ডোর গুলাতে যে প্লিজ পুশ। হ্যাঁ, হ্যাঁ, দেখবেন এটা আপনার ওখানে অনেক শপিং মলে, অনেকের বাসা বাড়িতে লেখা থাকে, স্কুলে পুশ দা ডোর। পুশ, পুশ মানে হচ্ছে চাপ দেওয়া বা বাটনে চাপ দেওয়া বা ধাক্কা দেওয়া। তাহলে এইভাবে কিন্তু হ্যাঁ। আমরা এইটা দিয়ে পুশ দিয়ে একটা বাক্য রচনা করে ফেলবো যে প্লিজ পুশ দা ডোর। এই বাক্য একটা সেন্টেন্স তৈরি করলে ওই সেন্টেন্সটা আপনার মনের খাতাতেও কিন্তু লেখা হয়ে যায়। তো এইভাবে আমরা এই বাক্যগুলা মুখস্থ করব, এই বাক্যগুলা কিন্তু আমরা পড়বো। আমরা বাক্যগুলো শুধু মুখস্থ করে যদি রেখে দেই, মনে থাকে না। কিন্তু এইগুলোকে যদি এর বাক্য করতে পারেন সঙ্গে সঙ্গে, তাহলে বেশি মনে থাকবে। দেখেন এখানে এই শীটটা আজকে আপনাদের দিব, এটা আমি আপনারা বেবি আপা শুনতে পারছেন? এটা আমাদের বইতেও রয়েছে, আমি বলছি একটু পরে আপনাকে। হ্যাঁ হ্যাঁ, এটা আমি বলে দিব আপনাকে। আচ্ছা এইটা দেখেন, এখানে অনেকগুলা ভার্ব, আগে একটা ভার্ব ফর্মের শীট দিয়েছিলাম, ওইটা না, এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের নতুন। এখানে প্রথমেই একটা শব্দ দেওয়া রয়েছে, তারপরে সঙ্গে সঙ্গে তার বাংলাটা দেওয়া রয়েছে। এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি রিল্যাক্স, রিল্যাক্স শব্দের অর্থ আরাম করা, আয়েশ করা। রিল্যাক্স এর ভি2 হচ্ছে রিল্যাক্সড, আর ভি3 রিল্যাক্স। হচ্ছে রিল্যাক্সড। হ্যাঁ, তো এখানে অনেক অজানা শব্দ আছে, এইগুলা আমরা একটু মুখস্থ করে ফেলবো। এই যে দেখেন ইরেগুলার ভার্ব দিয়েছি 100, ভি1 ভি2 আর ভি3। ভি1 কে বলা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ভি2 হচ্ছে পাস্ট সিম্পল, আর ভি3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন বিয়ার শব্দের অর্থ বহন করা, আর বহন করেছিলাম বা করেছিল কি হবে? বোর, BORE, বোর, দেখেছেন? যদি বলা হয়, হ্যাঁ যদি বলা হয় সে 10 কেজি ওজন বহন করেছিল, হি বোর 10 কিলোগ্রাম ওয়েট, হি বোর 10 কিলোগ্রাম ওয়েট, অর্থাৎ সে 10 কেজি ওজন, 10 কেজি ভার বহন করেছিল। তো এইভাবে যদি আমরা একটা নতুন শব্দ শিখে, আমরা অনেকেই জানতাম না বোর মানে বহন করেছিল, আমরা জানি বিয়ার মানে বহন করা, আবার আরেকটা রয়েছে বিয়ার মানে ভাল্লুক। ভাল্লুক রয়েছে হ্যাঁ, বিয়ার। হ্যাঁ। তো এই যে সিনোনিম অ্যান্টোনিম এগুলো দেখাবো। তো এই বিয়ার মানে বহন করা, বোর বর্ন, বেট মানে পরাজিত করা, বেট বিটেন, বিকাম মানে হওয়া, বিকেম বিখাম, বিফল মানে ঘটা, বিফেল বিফলেন, দেখেছেন? তাহলে এইগুলো আমরা একটু মুখস্থ করব, তো একদিনে তো হবে না, এখান থেকে আমরা একটা নিয়ম করব। আমি একটু প্রথমে চলে যাই,
এখান থেকে আপনাদের বাড়ির কাজ দিচ্ছি হচ্ছে এই যে দেখেন, নিড মানে দরকার হওয়া বা প্রয়োজন হওয়া, এইখান থেকে 20টা যতদূর হয় 20 নাম্বার 20 পর্যন্ত এই নোটিশ থেকে আপনারা গুনবেন, গুনে 20টা আপনারা মুখস্থ করবেন। নোটিশ, নাম্বার, অফার, ওপেন, অর্ডার, অর্গানাইজ, প্যাক, পেইন্ট, টেম্পার, এইভাবে 20টা আপনারা মুখস্থ করে স্যার রাখবেন। এখানে আমার কাছে নতুন শব্দ মনে হচ্ছে, শুধু পেম্পার লাই পেম্পার, দেওয়া। হ্যাঁ পেম্পার মানে লাই দেওয়া। কোনোটাই স্যার আমার কাছে নতুন না, সবই একদমই তো। আমার। আরো একটা, আরেকটা স্যার, হ্যাঁ প্লিজ পরিচিত করা। হ্যাঁ হ্যাঁ, পরিচিত করা, প্ররোচিত করা, হ্যাঁ পরিচিত পারসিউড। এটা পারসিউড, পারসিউড, পারসুট পারসিউড। পারসুট হ্যাঁ ইয়েস। পারসুট, পরিচিত করা, এই শব্দটা আমার কাছে। হ্যাঁ, আর ভিতরে দেখবেন V2 এবং V3 প্রায় একই রকম থাকে, যেমন পার্ডন মানে ক্ষমা হ্যাঁ করা, এরপরে ইডি যোগ করেছি, পার্ডন, পার্ডন। তো pardon। এটা আমরা পারবো। তো এখান থেকে 20টা আমরা মুখস্থ করব, কারণ দেখেন পড়া না দিলে কখনো পড়া কেউ করে না। তো আপনাদেরকে দিয়ে আমি পড়াটা দিব এবং আমি আদায় করব। তো এই 20টা এখান থেকে আমরা একটু মুখস্থ করে রাখবো। আমরা যদি 20টা করে মুখস্থ করি 3-4 ক্লাসে। 20টা মুক্ত করে 20টা সেন্টেন্স তৈরি ইয়েস, করে। 20টা মুখস্থ করে 20টা সেন্টেন্স তৈরি করতে হবে। হুম, অনেক, হ্যাঁ হ্যাঁ এইটাই ভালো হয়েছে, এবং প্রত্যেক, সেন্টেন্স তৈরি করতে, ছোট ছোট সেন্টেন্স তৈরি করতে পারলে স্যার ভালো একদমই হতো সবার একদমই ঠিক জন্য। বলেছেন আপা, অর্থাৎ ছোট ছোট সেন্টেন্স যদি কেউ তৈরি করতে পারেন আমি থ্যাংক ইউ দিব, হ্যাঁ আরো বেশি ভালো হবে এটা। তো এই 20টা দিয়েছি, এখন একটু নোটবুকে লিখে রাখবেন, আমার পড়ানোর সময় ছোট্ট একটা খাতা আর কলম নিয়ে পাশে বসবেন, আমার পড়াগুলা একটু লিখে রাখবেন, আর না মনে থাকে না এটা। তো দেখেন এক প্রকার পড়া কিন্তু আমার দেওয়া হয়ে গেল, এবং 20টা মুখস্থ করা কোনো ব্যাপার না, 5 মিনিটের ব্যাপার অনলি। তো আমরা কিন্তু এটা করবো, আর বাক্যটা একটু করবেন, যদি লিখতে পারেন ভালো, না হলে রেকর্ড করে আমাকে পাঠালেও হবে। স্যার দেখেন, স্যার হ্যাঁ আরেকবার এই একটু আমি বলে দেখান। দিচ্ছি, এই শীটটা দিয়ে দিব, শীটেই পাবেন। এই নিড থেকে, নিড নিড মানে দরকার হওয়া বা প্রয়োজন হওয়া, নিড থেকে আপনি গুনে আসবেন 20টা যে পর্যন্ত হয়, ঠিক আছে? আমি এটা দিয়ে দিব, ক্লাস শেষেই আমি শীটটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, সবাই পাবেন। আচ্ছা, তো এই 20টা মুখস্থ করব। এইবার দেখেন এখানে যে ভার্ব গুলা বলেছি না, এই ভার্ব গুলার ভিতরে থেকে আবার আমার বাক্য তৈরি করার একটা সিস্টেম এখানে দিয়ে রেখেছি, রুল, স্পোকেন রুল। দেখেন, এটা বলা হচ্ছে বাংলা বাক্যে যদি কিনা, কয়রস্যি দন্তর নয় আকার, কিনা টাইপের ভঙ্গি থাকে, যদি কিনা এই টাইপের ভঙ্গি থাকে, তাহলে ইংরেজিতে কিনার পরিবর্তে ইফ ব্যবহার করতে হবে। কি ব্যবহার করব বলেন? ইফ, IF, ইফ। বাংলায় যদি কিনা এই ধরনের কিছু থাকে, যেমন সে গিয়েছিল কিনা, বলেন বলেন। ইফ, ইয়েস, হ্যাঁ ইফ এর ব্যবহার একদমই ইফ। যেমন দেখেন, ও ইফ স্যার, ইফ, যদি। হ্যাঁ হ্যাঁ এই যে এখানে লেখাটা দেখেন, এটা পড়লে আর সবাই বুঝতে পারবো আমরা, বলা হচ্ছে কি বাংলা বাক্যে যদি, আরে যদির মধ্যে ইনভার্টেড কমা, যে স্যার ইনভার্টেড কমা দিয়ে রাখা হয়েছিল, যদির মধ্যে দেওয়া দরকার আচ্ছা ছিল আচ্ছা স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। তো এইটা যদি থাকে, সরি এখানে যদিতে কমা দিলে ভালো হবে, হ্যাঁ। সে, যেমন সে গিয়েছিল, দেন আই গো। হ্যাঁ সে গিয়েছিল কিনা আমি জানি না। আপনার কাছে আমি বললাম যে আপনার মেয়ে কি গতকাল অফিসে গিয়েছিল, আপনি বললেন যে স্যার ও গতকাল অফিসে গিয়েছিল কিনা আমি জানি না, ও তো একটু দূরে থাকে, আমি জানি না ও গিয়েছিল কিনা। তো এটা কিভাবে বলবেন? আই ডোন্ট নো। দেখেন আই ডোন্ট নো শব্দের অর্থ কি? আমি জানি না। আই ডোন্ট নো, আমি জানি না। আর আমি জানি কি হবে? আই নো। আর যেহেতু নেগেটিভ করলাম, আই ডোন্ট নো, আমি জানি না। কি জানি না? ইফ হি ওয়েন্ট, সে গিয়েছিল কিনা এইটা আমি জানি না। এই যে দেখেন ইফ হি ওয়েন্ট, এখানে ওয়েন্ট হলো কেন? এটা হচ্ছে V2, অর্থাৎ পাস্ট ফর্ম, পাস্ট ইনডেফিনিট ফর্ম। সে গিয়েছিল, সে গিয়েছিল কিনা এইটা আমি জানি না। তো এই কিনা এর ইংলিশটা হবে ইফ। আই ডোন্ট নো, আমি জানি না, ইফ হি ওয়েন্ট। দুইটা ক্লজ এখানে যুক্ত হয়েছে ইফ দ্বারা। কি দ্বারা বলেন? ইফ দ্বারা। আই ডোন্ট নো, আমি জানি না, ইফ হি ওয়েন্ট। আপনাদের এখানে হোমওয়ার্ক রয়েছে, এটা আমি দেখাচ্ছি, একটু খেয়াল করেন, এগুলো ভালোভাবে শিখলে ওইগুলো পারা যাবে। আমি জানি, জানি না আমাকে তোমার মনে পড়ে কিনা, জানি না আমাকে তোমার মনে পড়ে কিনা, কিন্তু তুমি সব সময় আছো আমার কল্পনায়। দেখবেন আপনি একজনকে খুব ভালোবেসেছেন, আপনার ছেলে মেয়ে বা সে যাই হোক, ফ্যামিলির বাহিরে। তো বলা হচ্ছে যে আমি জানি না তোমাকে আমার মনে পড়ে কিনা। আপনি তাকে বলছেন যে আমি জানি না তোমার আমার মনে পড়ে কিনা, কিন্তু তুমি সব সময় আছো আমার কল্পনায়। কি হবে? আই ডোন্ট নো, আমি জানি না, ইফ ইউ রিকল মি। হ্যাঁ, রিকল শব্দের অর্থ হচ্ছে জানা, মানে মনে করা, পুনরায় মনে করা। কল মানে হচ্ছে ডাকা বা মনে করা, আর রিকল, আই ডোন্ট নো, আমি জানি না। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। হুম 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 হুম। হ্যাঁ, এটাই, এই যে কিনা শব্দটা যখন এইভাবে থাকবে,
যে বাংলায় কখনো কি না, কয়রস্যি দন্ত নয়কার কি না এমন শব্দ থাকে, তো এই কি না এর পরিবর্তে আমরা ইফ ব্যবহার করব। যেমন আই ডোন্ট নো, আমি জানি না। ইফ হি ওয়েন্ট, সে গিয়েছিল কি না, এই কি নার জন্য মাঝখানে কিন্তু আমি একটা কনজাংশন এখানে ইফ নিয়ে এসেছি। অর্থাৎ এখানে সে গিয়েছিল কি না, এই কি না থাকলে কিন্তু আমরা দুইটা বাক্যের ভিতরে এখানে ইফ দ্বারা যুক্ত করে ওই বাক্যটাকে সম্পূর্ণ করতে পারি। ইফ শব্দের অর্থ এখানে মনে রাখতে হবে কি না। এই যে জানি না আমাকে তোমার মনে পড়ে কি না, দেখেছেন এই যে, কিন্তু তুমি আছো সব সময় আমার কল্পনায়। তো প্রথমে এই অংশটুকু মানে বলতে হবে যে আমি জানি না তোমার, আমি জানি না আমাকে তোমার মনে পড়ে কিনা। এটার ইংলিশ কি হবে? আই ডোন্ট নো ইফ ইউ রিকল মি। এই দেখেন ইফ বসেছে, আই ডোন্ট নো আমি জানি না, ইফ ইউ রিকল মি আমি জানি না, রিকল তার মনে পড়া, মনে পড়া স্মরণ করা, রিমাইন্ড যেটাকে বলে, তো স্মরণ এখানে করা। রিকল ব্যবহার করেছি। হ্যাঁ, আই ডোন্ট নো ইফ ইউ রিকল মি, বাট ইউ আর অলওয়েজ ইন মাই কন্টেম্পলেশন। অর্থাৎ তুমি রয়েছো আমার কল্পনায়। কন্টেম্পলেশন শব্দের অর্থ হচ্ছে কল্পনা। অর্থাৎ আই ডোন্ট নো আমি জানি না, ইফ ইউ রিকল মি আমাকে তোমার মনে পড়ে কিনা, বাট ইউ আর অলওয়েজ ইন মাই কন্টেম্পলেশন তুমি আমার কল্পনায় রয়েছো। আচ্ছা, তারপর দেখেন প্রতীক্ষায় আছি বা প্রহর গুনছি, এমন যদি কখনো কোনো বাংলা বাক্য বলতে হয়, প্রতীক্ষায় আছি অথবা প্রহর গুনছি, এই ধরনের ভঙ্গিতে বাক্য থাকলে তখন নিম্ন রূপে বাক্যগুলা গঠন করব। কেমন দেখেন, তোমার সাথে দেখা করার প্রতীক্ষায় আছি। আপনি রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, খুব সুন্দর ড্রেস পরে, যে আপনার বান্ধবী বা আপনার বন্ধু বা আপনার যে কোনো পরিচিত একজনের সঙ্গে আপনি ঘুরতে যাবেন, আজকে রবিবার ছুটির দিন, আপনি ঘুরতে যাবেন, তো সে অনেকক্ষণ পরে এসেছে। তাকে বলা হচ্ছে যে, কি বলা হচ্ছে, তাকে বলা হচ্ছে তোমার সাথে দেখা করার প্রতীক্ষায় আছি। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ। কি বললাম? আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ। এই মিট এর পর আইএনজি হবে, অর্থাৎ লুক ফরওয়ার্ড টু একত্রে বসাতে হবে। দেখেন এটা কি বসাতে হবে, লুক ফরওয়ার্ড টু প্লাস ভার্বের পর আইএনজি। এই স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর, বা এখানে একটা অক্সিলারি ভার্ব বসবে বি ভার্বের ভিতরের থেকে। তারপর এইটা একসঙ্গে দিতে হবে, লুকিং ফরওয়ার্ড টু। কি দিতে হবে বলেন? লুকিং ফরওয়ার্ড টু, তারপর ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। তোমার সাথে দেখা করার প্রতীক্ষায় আছি, আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ। আমি বাড়ি যাওয়ার অপেক্ষায় প্রহর গুনছি। এখানে আমরা যারা পৃথিবীর বিভিন্ন দেশে থাকি, তাই না, বাড়ির সাথে আমাদের বাঙালির কিন্তু নাড়ির টান। দেখবেন 5 বছর পরে হলেও দেশের বাড়িতে, গ্রামের বাড়িতে নিজের এলাকায় যাইতে ইচ্ছা করে। তো বলছে আমি বাড়ি যাওয়ার অপেক্ষায় প্রহর গুনছি। আই এম লুকিং ফরওয়ার্ড, আই এম লুকিং ফরওয়ার্ড টু গোয়িং হোম। এই লুকিং ফরওয়ার্ড টু একসঙ্গে দিয়ে এরপরে যে ভার্বটা দিবেন এটা আইএনজি হবে। আই এম লুকিং ফরওয়ার্ড টু গোয়িং হোম, আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ। আমি তোমার সাথে দেখা করার প্রতীক্ষায় আছি। আমি ভাত খাওয়ার অপেক্ষায় আছি। আমি ট্রেনটির অপেক্ষায় আছি। আমি বৃষ্টির অপেক্ষায় আছি। কৃষক বৃষ্টি না হলে মাঠে বীজ বপন করতে পারে না। গ্রামে যারা থেকেছেন কখনো এটা জানবেন ভালো করে। তো এই ধরনের বাক্য অপেক্ষায় আছি বা প্রতীক্ষায় আছি আমরা কিভাবে করব? এই লুকিং ফরওয়ার্ড টু এরপর ভার্বের পর আইএনজি, লুকিং ফরওয়ার্ড টু এরপর ভার্বের পর লুকিং ফরওয়ার্ড, দ্যাট হুম, মিন্স দ্য লুকিং ফরওয়ার্ড অর্থ হচ্ছে প্রতীক্ষায় থাকা, সরি, অপেক্ষায় লুকিং থাকা। প্রতীক্ষায় আছি, ইয়েস, এটা হচ্ছে প্রতীক্ষায় মেন আছি বা প্রতীক্ষায় এটা থাকা। জানতে হবে। হ্যাঁ হ্যাঁ, Yes, লুকিং ফরওয়ার্ড টু অর্থ হচ্ছে প্রতীক্ষায় আছি বা কারো অপেক্ষায় আছি। এই রুলগুলো দেখেন, প্রতীক্ষায় থাকা কথা বা বলতে অপেক্ষায় গেলে, থাকা। কথা বলতে গেলে স্পিকিং বা স্পোকেন ইংলিশে আমরা কিন্তু প্রতিনিয়ত এই ধরনের বাক্য ব্যবহার করি। এই যে আমি বললাম তোমার সাথে দেখা করার প্রতীক্ষায় আছি, আমি বাড়ি যাওয়ার অপেক্ষায় প্রহর গুনছি, আমি ট্রেনটির জন্য দাঁড়িয়ে রয়েছি, তাই না? এই বাক্যগুলো আমাদের প্রায়ই বলা লাগে। কিভাবে বলবেন? সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব বা বি ভার্ব, তারপর হচ্ছে লুকিং ফরওয়ার্ড টু, তারপর মূল ভার্বের পর আইএনজি দিতেই হবে। আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ। আমি তোমার সাথে দেখা করার প্রতীক্ষায় আছি। আমি বাড়ি যাওয়ার অপেক্ষায় আছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু গোয়িং হোম। দেখেছেন এখানে টু গো হোম দিলে হবে না, টু গোয়িং হোম দিতে হবে। তো এই নিয়মে এখানে মাত্র দুইটা দিয়েছে, এখানে আপনি আরো অনেক বাক্য তৈরি করতে পারবেন। আমি তার সাথে দেখা করব সেই অপেক্ষায় আছি, আমি ট্রেনটির জন্য অপেক্ষায় আছি, আমি আমার রেজাল্ট পাওয়ার অপেক্ষায় আছি বা প্রতীক্ষায় আছি। এই বাক্যগুলা কিন্তু এইভাবে আমরা তৈরি করব একটা স্ট্রাকচার শিখে। শুধু আমি যেগুলা দেখিয়ে দিচ্ছি এইগুলা না, এর বাহিরেও অনেক বাক্য তৈরি করতে হবে, তার কিছু এক্সারসাইজ নিচে আছে আমি দেখাবো। এই দেখেন এখানেই রয়েছে, কিছু করতে গিয়ে
ও করতে পারেনি এমন বোঝাতে, কিছু করতে গিয়েও করতে পারেনি এমন বোঝাতে আমরা কিভাবে বাক্যগুলা করব? আমি তোমাকে বলতে গিয়েও বলতে পারিনি। আমাদের মাঝে মাঝে এই ধরনের কথা বলা প্রয়োজন পড়ে কি পড়ে না? অবশ্যই পড়ে, দেখবেন। আমি তোমাকে বলতে গিয়েও বলতে পারিনি। আই কুডেন্ট অ্যাবাউট টু ফরগেট, সরি, আই কুডেন্ট অ্যাবাউট টু টেল ইউ। আমি তোমাকে ভুলতে গিয়েও ভুলতে পারিনি। আই কুডেন্ট অ্যাবাউট টু ফরগেট ইউ। তাহলে এখানে সাবজেক্ট প্লাস কুড নট অ্যাবাউট টু একসঙ্গে বসাতে হবে। সাবজেক্ট প্লাস কুড নট অ্যাবাউট টু, দেখেন খুব সহজ একটা রুল এবং অত্যন্ত ইম্পর্টেন্ট। এই কথাগুলো আমাদের কিন্তু প্রায়ই বলা লাগে, যে আপনি একজনের কাছে টাকা ধার চাইবেন, কিন্তু আপনার প্রেস্টিজে বেঁধে যাচ্ছে, বা আপনি লজ্জায় তার কাছে চাইতে পারতেছেন না। তো আপনি তাকে বলছেন যে আমি তোমাকে এই বিষয়টা না বলতে গিয়েও বলতে পারিনি। অথবা আপনি যে কোনো একটা জায়গায় পরিস্থিতির শিকার হয়েছেন, কিন্তু আপনি কাউকে বলতে পারছেন না। তো কিছুদিন পরে আপনি তাকে একটা জায়গায় দেখা হয়েছে, তখন আপনি বলছেন যে দেখো, ওই দিন আমি তোমাকে বিষয়টা বলতে গিয়েও বলতে পারিনি, আমি তোমাকে ভুলতে গিয়েও ভুলতে পারিনি, আমি সত্যটা বলতে গিয়েও বলতে পারিনি। এই বাক্যগুলো আমরা কিভাবে গঠন করব? তখন আমাদের সাবজেক্ট প্লাস কুড নট অ্যাবাউট টু প্লাস ভার্বের ভি অন প্লাস অবজেক্ট। আবার একটু শুনবো। সাবজেক্ট প্লাস কুড নট অ্যাবাউট টু প্লাস ভার্বের ভি অন ফর্ম প্লাস অবজেক্ট। আমি তোমাকে বলতে গিয়েও বলতে পারিনি। আই কুড নট অ্যাবাউট টু টেল ইউ। আমি তোমাকে ভুলতে গিয়েও ভুলতে পারিনি, তাহলে ভোলা ইংরেজি কি? ফরগেট। আই কুড নট অ্যাবাউট টু ফরগেট ইউ। এইবার এইগুলো আপনারা বলেন তো। আমি সত্যটা বলতে গিয়েও বলতে পারিনি। বেবি আপা বলতে পারবেন প্লিজ? আনমিউট ইউর মাইক্রোফোন। আমি সত্যটা বলতে গিয়েও বলতে পারিনি। দেখেন এখানে তাহমিনা আপা কথা বলবে আর কেউ বলবে না, এটা কিন্তু হবে না। আমরা প্রত্যেকে পার্টিসিপেট করব, হ্যাঁ, থ্যাংক প্রত্যেকে ইউ শিখবো। স্যার। হুম। হ্যাঁ, না আপা তো, আপনি তো এক্সপার্ট, হ্যাঁ। তো আমরা সবাই কিন্তু বলবো, দেখেন আপা যেটা বলে আমরা শুনবো, ওনার সঙ্গে আমরা রিপিট করব এবং আমরা নতুনরাও কিছু বলবো। আমি সত্যটা বলতে গিয়েও বলতে পারিনি, এই বাক্যটা এই নিয়ম অনুসারে করেন। আই কুড নট অ্যাবাউট টু, অ্যাবাউট, আই কুডন্ট অ্যাবাউট, ইয়েস এরকম বলুন স্যার। হ্যাঁ, আই কুডেন্ট অ্যাবাউট টু টেল দা, কি, টেল দ্য ট্রুথ বা স্পিক দ্য ট্রুথ। দেখেন এই যে ফরগেট, টু ফরগেট বা টু, তাহলে এখানে কি বলবেন? আই, এই যে আমি সত্যটা বলতে গিয়েও বলতে পারিনি। আই কুডেন্ট অ্যাবাউট টু স্পিক দ্য ট্রুথ। দেখেছেন? আই কুডেন্ট অ্যাবাউট টু স্পিক দ্য ট্রুথ। সে আসতে চেয়েও আসেনি। হি কুডেন্ট অ্যাবাউট টু কুডন্ট অ্যাবাউট কাম, কুডেন্ট অ্যাবাউট টু কাম। অ্যাবাউট টু কাম। অর্থাৎ সে আসতে চেয়েও আসেনি, সে দিতে গিয়েও দিতে পারেনি। হি কুডেন্ট অ্যাবাউট টু গিভ। থ্যাংক ইউ। এই যে দেখেন নিজেরা পেরে যাচ্ছেন, নিজেরা আমরা পারছি। কেন পারছি? চর্চা করলে পারবেন। এইটা মুখ খুলতে হবে। ওপেন ইউর মাউথ। ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি, এট ফার্স্ট ইউ হ্যাভ টু ওপেন ইউর মাউথ। যত বেশি ভুল করবেন, তত বেশি জীবনে ফুল ফোটার সম্ভাবনা থাকবে। আমি এই কথাটা বলি অনেক জায়গায়। অর্থাৎ আপনাকে ভুল বলতে হবে। দেখেন এখানে তাহমিনা আপা বলে যে স্যার আমি পারি বা না পারি, আমি চেষ্টা করি, বলে যাই, সারাদিন বলতে থাকি। এই যে বলে না, এই বলতে বলতে এক সময় সঠিক হয়ে যাবে এবং ফ্লুয়েন্সি এসে যাবে। একটা দিনে কিন্তু কেউ বলতে পারে না ভাষাটা, পৃথিবীর কেউ ভাষা না বলে শিখতে পারে না। মায়ের মুখ থেকে যখন আমরা প্রথম শুনতাম, বলতে পারতাম না। যখন আপনার 1.5 বছর 2 বছর বয়স ছিল, বলতে পারতেন? পারতাম না। কিন্তু দেখেন আস্তে আস্তে আমরা কিন্তু একটা সময় বাংলাও ভুল বলতাম। যখন ছোট ছিলেন না আপনি, আমি, আমরা প্রত্যেকে কিন্তু ভুল করেছি, অনেক ভুল বলেছি। আমি স্কুলে যাই, এটা অনেকে আমরা ছোটবেলায় বলি আমি স্কুলে যাই, তাই না? মানে ব্যবহারটা আমরা পারতাম না। সে মাছটা ধরতে গিয়েও ধরতে পারিনি। হি কুডেন্ট অ্যাবাউট টু ক্যাচ দ্য ফিশ, ক্যাচ দ্য ফিশ। হি কুডেন্ট অ্যাবাউট টু ক্যাচ দ্য ফিশ। এখানে স্ট্রাকচারটা একটু মনে রাখবো আমরা সবাই। সাবজেক্ট প্লাস কুড নট অ্যাবাউট টু প্লাস ভার্বের ভি অন ফর্ম প্লাস অবজেক্ট। দেখেন এখানে আমি মাত্র একটি করে দিয়েছি, দুইটি, আর বাদ বাকিগুলো আপনারা করবেন। এটাও কিন্তু আনকাইন্ড অফ হোমওয়ার্ক আপনাদের জন্য। আমি তোমাকে ভুলতে গিয়েও ভুলতে পারিনি। আই কুড নট অ্যাবাউট টু ফরগেট ইউ, তাই না? আই কুডেন্ট অ্যাবাউট টু ফরগেট ইউ। এই নিচেই যে বাক্যগুলো, আমি সত্যটা বলতে গিয়েও বলতে পারিনি, সে আসতে চেয়েও আসতে পারেনি, সবগুলা যদি আমি বলে দেই, আমি করে দেই, আপনাদের কোনো কাজ হবে না। কিন্তু এগুলো আপনাদের কাজের জন্য এক্সারসাইজ রেখেছি। প্রত্যেকটা এখানে যে রুলগুলা এইভাবেই সাজিয়েছি, এবং আমি তো বলি যে এই রুলগুলা শিখে আপনারা যে যে অবস্থানে আছেন না কেন, এগুলা দিয়ে একটু বাক্য তৈরি করতে হবে। তাহলেই কিন্তু আমাদের নিজেদের প্র্যাকটিস হয়ে যাবে। দেখেন এখানে আমি সাঁতার
আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয়, আমি জানি কিভাবে রান্না করতে হয়, আমি জানি কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়, ইংরেজি বলতে হয়, তাই না? তাহলে এইটা কি বলেন, এটাকে বলে হচ্ছে নো হাউ টু। সাবজেক্টের পরে নো হাউ টু দিতে হয়। নো হাউ টু মানে হচ্ছে কি জানেন? জানা। ক্যান মানে হচ্ছে পারা। সবাই একটু ভালো করে লক্ষ্য করে শুনবো। ক্যান শব্দের অর্থ হচ্ছে পারা, আর নো মানে হচ্ছে জানা। নো মানে কি হবে বলেন তো? জানা। জানা জানা। মওদুদ আহমেদ ভাইয়া, ক্যান ইউ হেয়ার মি? ক্যান ইউ সি দ্য স্ক্রিন? মওদুদ আহমেদ, প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। ওয়ালাইকুম আসসালাম, হাউ আর ইউ? ওকে, থ্যাংক ইউ। শুন, ইয়েস আই এম অলসো ফাইন। স্ক্রিন দেখা যাচ্ছে? ভালোভাবে শুনতে পারছেন তো? ওকে, থ্যাংক ইউ। তো দেখেন, এই রুলগুলো আমাদের কথা বলতে গেলে, স্পন্টেনিয়াসলি আমাদের ফ্লুয়েন্সি আনতে গেলে খুবই বেশি প্রয়োজন হয়। আমরা এই কথাগুলো কিন্তু প্রতিনিয়ত বলি। যেমন এই যে এই শব্দটা বলি যে আমি জানি কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়, আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয়। তো এই যে বাংলা বাক্যে, বাংলায় যদি কখনো জানি এই শব্দটা থাকে, এই ক্রিয়া থাকে, তখন নো হাউ টু ব্যবহার করতে হয়। কি হবে? সাবজেক্ট প্লাস নো হাউ টু প্লাস ভার্বের ভি অন ফর্ম। সাবজেক্ট প্লাস নো হাউ টু প্লাস ভার্বের ভি অন ফর্ম। আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয়, আই নো হাউ টু সুইম। আমি জানি কিভাবে রান্না করতে হয়, আই নো হাউ টু কুক। আই নো হাউ টু কুক, আমি জানি। যদি বলা হয় আমি জানি কিভাবে বিরিয়ানি রান্না করতে হয়, আই নো হাউ টু কুক বিরিয়ানি। আমি জানি কিভাবে তরকারি রান্না করতে হয়, আই নো হাউ টু কুক কারি। কারি মানে তরকারি। আমি জানি কিভাবে চা তৈরি করতে হয়, আই নো হাউ টু প্রিপেয়ার টি, বা আই আই নো হাউ টু প্রিপেয়ার এ কাপ অফ টি। কিভাবে এক কাপ চা তৈরি করতে হয়, কিভাবে বাগান তৈরি করতে হয়, কিভাবে গাড়ি তৈরি করতে হয়, কিভাবে বাড়ি তৈরি করতে হয়, আমি জানি। এই ধরনের রুল যখন আসবে, তখন নো হাউ টু ব্যবহার করবেন। কি ব্যবহার করবেন বলেন? নো হাউ টু। আমি নো জানি। হাউ টু। ইয়েস, স্যার নো একটু হাউ। বিরিয়ানি রান্না করবো। ইয়েস, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। সবাই আমাদেরকে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ অবশ্যই আপা দাওয়াত করছে। আপা কোন জায়গা থেকে ক্লাস করে জানেন? সুদূর আমেরিকা থেকে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আপনাদের সবারই দাওয়াত রইলো। আচ্ছা দেখেন তো, এখানে বললাম আই নো হাউ টু সুইম, আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয়। আই নো হাউ টু কুক, আমি জানি কিভাবে রান্না করতে হয়। আই নো হাউ টু স্পিক ইন ইংলিশ, আমি জানি কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়। তো এইখানে আপনারা আরো নিয়ম তৈরি করবেন, মানে আরো বাক্য। আমি জানি কিভাবে সাইকেল চালাতে হয়, আমি জানি কিভাবে ফসল বা কিভাবে বাগান তৈরি করতে হয়, আমি জানি কিভাবে এক কাপ চা তৈরি করতে হয়। এটা আপনারা নো হাউ টু দিয়ে ব্যবহার করবেন। নো হাউ টু, নো হাউ টু, নো হাউ টু, আই নো হাউ টু মেক এ কাপ অফ টি। অর্থাৎ আমি এক কাপ চা তৈরি করতে জানি। আই নো হাউ টু রাইড আ বাইসাইকেল, আমি জানি কিভাবে একটা সাইকেল চালাতে হয়, তাই না? এখানে নো হাউ টু অর্থ হচ্ছে জানা। আর ক্যান মানে পারা। যদি বলা হয় আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম। দেখেন পার্থক্যটা খেয়াল করেন। আমি সাঁতার কাটতে জানি, এটা হলে হবে আই নো হাউ টু সুইম। হেয়ার ইউ ক্যান সি, আই নো হাউ টু সুইম, এইটার অর্থ হলো আমি সাঁতার। কথাটা হচ্ছে কিভাবে আসলে তখনই হাউ টু হবে। থ্যাংক ইউ। অর্থাৎ আমি এটা জানি, কিভাবে জানি বা কিভাবে পারি। হ্যাঁ, দেখেন ক্যান মানে পারা। কিভাবে হলেই স্যার হাউ টু, হাউ হ্যাঁ, টু মানে কিভাবে। ইয়েস। আর যখন সামর্থ্য বোঝায়, মনে রাখবেন ক্যানটা ব্যবহার করা হয় যখন আপনার গায়ে জোর আছে, শক্তি আছে, সামর্থ্য আছে। পারি অর্থে, এই ক্ষেত্রে পারি অর্থে সামর্থ্য ক্যান অর্থে জ্ঞান। ব্যবহার করব। যদি বলা হয় আমি একটা বাড়ি তৈরি করতে পারি, আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম, তার মানে কি আমি সুস্থ শরীরে আছি, আমি ইচ্ছা করলে এখন পুকুরে, নদীতে নেমে সাঁতার কাটার সামর্থ্য রয়েছে, আমি সুস্থ শরীরে আছি। এই সামর্থ্য থাকলে ক্যান বসে। মডাল অক্সিলারি ভার্বটা আমি আবার নিব। যেমন মেয়ে বসে কোথায় জানেন? সম্ভাবনা। যেমন আকাশে প্রচুর মেঘ সম্ভব। করে, আকাশে প্রচুর মেঘ করেছে, এখন বৃষ্টি নামতে পারে। এখানে বলা যায় ইট মে রেইন টুডে বা ইট মে রেইন নাও। ইট মে রেইন নাও, এখন, এখন বৃষ্টি হতে পারে, এখন মেঘ, এখন ঝড় হতে পারে। এখন বজ্র। হ্যাঁ, মাইটটা হচ্ছে, এটা সম্ভাবনা ছিল অর্থে ব্যবহার করা হয়। আমি মডালের ভার্বের ক্লাসটা যখন নিব আবার, তখন মেয়ে, মাইন্ড হচ্ছে পাস্ট টেন্সে হবে, হ্যাঁ পাস্ট মেয়ের টেন্সে পাস্ট হবে। টেন্সে ইয়েস, হচ্ছে আমি মাইন্ড। বলেছি সম্ভাবনা ছিল। হুম, কিন্তু এইটা এইগুলার আবার, মিনসিং। এইগুলার আবার ব্যবহারে একটু পার্থক্য হয়। এটা পাস্ট টেন্স না দিয়েও মাইটটা ব্যবহার করা যায়। তো আমি এই মডালের ভার্বটার ক্লাসটা আবার নিব, তখন আমরা কত পার্সেন্ট সম্ভাবনা থাকলে কোনটা বসে, এটা কিন্তু আপনারা একটু দেখবেন, লিখে রাখবেন। ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, এর প্রত্যেকটা একটু আলাদা আলাদা হয়। তো আমরা নেক্সট রুলটা দেখবো, ডু ইউ নো হাউ টু। কি হবে? ডু ইউ নো হাউ টু, তুমি কি জানো কিভাবে। ডু ইউ নো হাউ টু এর অর্থ হচ্ছে তুমি কি জানো কিভাবে। প্রশ্ন করতে গেলে
এটা ব্যবহার করব, ডু ইউ নো হাউ টু। ওই যেমন এক দেখেন, তো ভাই আর কি। ইয়েস, ওরই একটা ওই খালাতো তো ভাই, হ্যাঁ। হচ্ছে আর এখন হলো দুইও না, মানে ডু দুই ইউ নো জানো। হাউ টু, হ্যাঁ, অর্থাৎ এইটা যখন প্রশ্ন করব তখন এটা ব্যবহার করবেন, হ্যাঁ। ডু ইউ নো হাউ টু। যেমন দেখেন, তুমি কি জানো কিভাবে কোরআন তেলাওয়াত করতে হয়? ডু ইউ নো হাউ টু রিসাইট দ্য হোলি কোরআন? দেখেছেন? তাহলে দেখেন, আপনি যখন কাউকে এই কথাটা বলবেন বাংলায়, আপনি চাচ্ছেন একটু ইংলিশে বলি, তখন কি বলতে হবে? যে মনে মনে ভাবছেন যে তুমি কি আপনার বাসায় একজন রিলেটিভ এসেছে, সেও ইংরেজি জানে, তো তাকে আপনি বলছেন ডু ইউ নো হাউ টু রিসাইট দ্য হোলি কোরআন? তুমি কি পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতে জানো? তুমি কি জানো কিভাবে অন্যদের সম্মান করতে হয়? ডু ইউ নো হাউ টু রেসপেক্ট আদার্স? ডু ইউ নো হাউ টু রেসপেক্ট আদার্স? হ্যাঁ, রেসপেক্ট আদার্স, অন্যদের সম্মান করতে হয়। তুমি কি জানো কিভাবে সুমধুর ভাবে কথা বলতে হয়? ডু ইউ নো হাউ টু স্পিক ভেরি সুইটলি? সুইটলি অর্থাৎ কিভাবে খুব মধুর সুরে। দেখেন, এখানে এই যে বাক্য 2 3 4 5, এইগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন। তুমি কি জানো কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়? ডু ইউ নো হাউ টু স্পিক হাউ টু স্পিক ইংলিশ। স্পিক ইংলিশ? হ্যাঁ, তাহলে দেখছেন, তুমি কি জানো? এইবার দেখেন, এই যে ক্লাসটা, এইটা কিন্তু আমরা প্রতিদিন একবার দুইবার, বা আজকের ক্লাসটা যখন শেষ হবে, পারলে আজকে দেখবেন অথবা কালকে দেখবেন। আর কালকে তো কালকের ক্লাসটা সুমধুর সুইটলি দিবেন, সুইটলি সুইটলি সুইটলি। সুইটলি। হুম, হাউ টু স্পিক স্পিক সুইটলি। সুইটলি। তো এখানে এটা আমরা ব্যবহার করব। তো এই যে রুলগুলা, এগুলো আমাদের প্রত্যেকের প্রতিদিনের প্রয়োজন। ইউ এই যে, নো হাউ টু হ্যাঁ, প্লে হ্যাঁ, ফুটবল। আপনি আমেরিকাতে ওখানে আপনার রাস্তায় বের হয়েছেন, কারোর সাথে দেখা হয়েছে, আপনি তার সঙ্গে বাংলা বলছেন, সে বুঝতেছে না, আপনি আরবি বলছেন, বুঝতেছে না, তখন তাকে আপনি বললেন ডু ইউ নো হাউ টু স্পিক ইংলিশ? ডু ইউ নো হাউ টু স্পিক ইংলিশ? এই ডু ইউ নো কিন্তু, হ্যাঁ, দোকানে গিয়ে দোকানদারকে বলছেন যে আপনি কি ইংরেজি জানেন, আপনি কি বাংলা জানেন, কি বলতে হবে? ডু ইউ নো হাউ টু ইংলিশ? ডু ইউ নো হাউ টু বেঙ্গালি? তো এটা হচ্ছে তুমি কি জানো, তখন ডু ইউ নো হাউ টু। মনে রাখবেন, রুলটা হচ্ছে, সূত্রটা হচ্ছে, তুমি কি জানো, তুমি কি জানো। এরপর দেখেন, তুমি কি জানো কিভাবে ফুটবল খেলতে হয়? ডু ইউ নো হাউ টু প্লে ফুটবল? ডু ইউ নো হাউ টু প্লে ফুটবল? ডু ইউ নো হাউ টু প্লে ক্রিকেট? তুমি কি জানো কিভাবে ক্রিকেট খেলতে হয়? অর্থাৎ এই বাক্যগুলো কিন্তু আমরা ডু ইউ নো হাউ টু ব্যবহার করে তৈরি করব। এরপর দেখেন, আনন্দ পাচ্ছি বা মজা পাচ্ছি। আমরা অনেক কাজ করে আনন্দ পাই। যেমন ছেলেরা ফুটবল খেললো, তাস খেললো, দাবা খেললো, হ্যাঁ, মেয়েরা মনে করেন তাদের ইনডোর বিভিন্ন রকমের লুডো খেললো, অন্যরকম। তা বলছে যে মজা পাচ্ছি, যে কোনো বিষয় করে, কাজ করে যখন মজা পাচ্ছি, তখন হ্যাভিং আ লট অফ ফান। আমরা কি বলবো? হ্যাভিং আ লট অফ ফান, আমরা এইটা ব্যবহার করব। যেমন দেখেন, আমি ইংরেজি শিখে অনেক মানে এভাবে যদি রুল ব্যবহার করে বলা হয় তাহলে তো তারা কিচ্ছু লাগে না, এভাবেই কথা বলা যায়। যায়, একদমই ঠিক। তবে দেখেন, আপনার কথার সঙ্গে আমি আরেকটু অ্যাড করব, সেটা হচ্ছে আমাদের এর বাইরেও প্রাথমিকভাবে একটু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই ঠিক, ওই 7 6টা টেন্স যায় যায়। এই দেখেন, এই জন্য তো এই রুল গুলাই, এইগুলা যদি কেউ একটু ভালোভাবে শেখে, সে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে। দেখেন, আমি প্রায় 4 থেকে 5টা রুল অটোমেটিকলি, হ্যাঁ হ্যাঁ, মানে এগুলো অনেক মুখস্থ, মজা পাচ্ছি বা অনেক মজা হচ্ছে। ইয়েস, মুখস্থ করার সঙ্গে সঙ্গে এইগুলা, মনে করেন আমি এই ক্লাসটা এখন নিচ্ছি, এটা আগামীকাল যখন আপনার ফ্রি টাইম থাকবে, বা আজকে যদি ফ্রি টাইম থাকে, ক্লাস শেষের পর এটা আরেকবার একটু দেখলে আপনার ব্রেনে এটা আঠার মতো লেগে যাবে, এটা থাকবে, এটা আর আপনি ইচ্ছা করলেও ভুলতে পারবেন না। তো এইটাই কিন্তু স্পোকেন ইংলিশের সব থেকে একটা মস্ত বড় পার্ট। এইভাবে যদি 100 200 রুল আপনি একটু ভালোভাবে খেয়াল করতে পারেন, আমরা সারা দিনে যে কথাগুলা বলি, এই কথাগুলা কিন্তু আমরা ইংলিশে বলতে পারবো। আপনাদের এই দুইটা তো নাই স্যার। না, বইতে এখানে দিচ্ছি, বইতে আছে, বইতে 100টা দিয়েছি, দেখবেন এই বইতে নতুন। 66 পর্যন্ত। না, নতুন বই, নতুন আমরা এডিশন করেছি, এটার 100টা, ফুল 100 রয়েছে, 100-র বেশিও রয়েছে, এটা বেবি আপাকে একটা যতটুকু দিয়েছি। স্যার, স্যার আমাদের বইটা দিয়ে দেন স্যার, পিডিএফ করে। আচ্ছা, দিব দিব। ফটো ওকে ওকে। ফটোকপি করে নেই স্যার। আচ্ছা ইয়ে করে নেই, আমার এখানে ফটোকপি করাও ঝামেলা, আচ্ছা, না, অনেক আমি দূরে যেতে হয়। আমি হেল্প করব, সমস্যা নাই, সবাই পাইবেন। আচ্ছা, তো দেখেন, নতুন যে এডিশনটা বের করেছি, এইখানে ছিল আমি। বইটা হুম, বইতে স্যার 68, আপনাদের বইতে স্যার 68টা রুল আছে। হ্যাঁ হ্যাঁ, 68 রুলস, তো এই নতুন এডিশনে তারপর 100টার উপরে দিয়েছি। স্যার নাই, তো দেখেন এই এই জন্য রুলগুলো, শিখে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ, করে। অবশ্যই। এবং আজকে এই যে দেখেন, যে ভার্ব ফর্ম গুলো দিয়েছি, এটা নতুন বইতে আছে, এটা পুরানো বইতে নাই। এই ভার্ব ফর্ম গুলো তো আমি দিয়ে দিব, সমস্যা নাই, সবই পাবেন। তো বলা হচ্ছে যে ডু ইউ নো হাউ টু দিয়ে এখানে যে কথাগুলো বলেছি, এরপরে আমরা এটা দেখতে পাচ্ছি আনন্দ পাচ্ছি বা মজা পাচ্ছি, এই কথাগুলো হ্যাভিং এ লট অফ ফান, এটা দিয়ে করব। যেমন, আমি ইংরেজি শিখে অনেক মজা পাচ্ছি,
আই এম হ্যাভিং আ লট অফ ফান লার্নিং ইংলিশ। হ্যাভিং এ লট অফ ফান ব্যবহার করব প্রথমে, অর্থাৎ সাবজেক্টের পরে একটা অক্সিলারি ভার্ব দিব, সাবজেক্টের পরে ভার্ব আসবে। আই অ্যাম হ্যাভিং এইটুকের অর্থ, আই অ্যাম হ্যাভিং এর অর্থ হচ্ছে আমি মজা পাচ্ছি। এ লট অফ ফান লার্নিং ইংলিশ। আই অ্যাম হ্যাভিং আ লট অফ ফান লার্নিং ইংলিশ। আমি ইংরেজি শিখে মজা পাচ্ছি, তাই না? আমি গরিবদের সাহায্য স্যার করে। সবার সাথে পরিচিত হতে পেরে, অবশ্যই কিন্তু অবশ্যই সবার দেখেন, সাথে কিন্তু পরিচিত হয় না, সবার সাথে কিন্তু হয় নাই স্যার এখনো। না আমি করিয়ে দিব, আজকে ক্লাস শেষে সবার সঙ্গে আমরা পরিচয় নিব, সবার এই কাজটা আজকে ক্লাস শেষে করবো। না স্যার, না না না, আজকে তাড়াহুড়া করবো না, আজকে আমি 9টা 10-এ শেষ করব, 9টা 15। থ্যাংক ইউ, আমি 9টা 10-এ শেষ করব। তো দেখেন বলছে হ্যাভিং আ লট অফ ফান, আনন্দ পাচ্ছি বা মজা পাচ্ছি, আমি ইংরেজি শিখে মজা পাচ্ছি। আই এম হ্যাভিং আ লট অফ ফান লার্নিং ইংলিশ। আমি গরিবদের সাহায্য করে অনেক মজা পাচ্ছি। আই এম হ্যাভিং আ লট অফ ফান হেল্পিং দ্য পুয়ার। এখানে আপনারা এই স্ট্রাকচারটা ব্যবহার করবেন, হ্যাভিং এ লট অফ ফান। আমি গল্প করে মজা পাচ্ছি, আমি এই বইটা পড়ে অনেক মজা পাচ্ছি। আপনি একটা ছেলেরা নতুন বাইক কেনে, আমি একটা মোটর বাইক কিনেছি, এই বাইকটা চালিয়ে আমি খুব মজা পাচ্ছি, তাই না? তো কি বলতে হবে? আই এম হ্যাভিং আ লট অফ ফান ইউজিং দ্য নিউ মোটর বাইক। আই এম হ্যাভিং আ লট অফ ফান ইউজিং দ্য নিউ মোটর বাইক। এই মোটর বাইকটা, নতুন বাইকটা চালিয়ে আমি খুব মজা পাচ্ছি। আমি এই নতুন স্বর্ণের গহনাটা ব্যবহার করে খুব মজা পাচ্ছি, আছে না? নতুন ড্রেসটা পরে খুব মজা পাচ্ছি। এগুলা কিভাবে করব? হ্যাভিং আ লট অফ ফান। মনে রাখবেন, আমরা গল্প করে অনেক মজা পাচ্ছি, আমি এই বইটি পড়ে অনেক মজা পাচ্ছি, তারা মিরাজের সাথে কথা বলে মজা পাচ্ছে, তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে মজা পাচ্ছে। এখান থেকে দেখেন, আমি বেশি রুল কিন্তু করাবো না, কেন জানেন? বেশি রুল করালে এটা কিন্তু আমাদের মাথায় থাকে না, আমরা ভুলে যাই। তো এখানে আরো কিছু রুল করাবো, এই রুলগুলো থেকে নিচে যে এক্সারসাইজের বাক্যগুলো, যেগুলো আমি বাংলা লিখে দিয়েছি, ইংরেজি করিনি, এইগুলো আপনারা করবেন। দেখেন এখানে আরেকটা রুল আমরা দেখতে পাচ্ছি, ইয়েট টু। ইয়েট টু শব্দের অর্থ হচ্ছে এখনো করা হয়নি। ইয়েট টু শব্দের অর্থ কি বলেন তো? এখনো করা হয়নি, এমন ক্ষেত্রে ইয়েট টু ব্যবহার করব। আমি এখনো তাকে প্রপোজ করিনি, আম ইয়েট টু প্রপোজ হার। আই অ্যাম, এটা শর্ট ফর্মে বা একটু দ্রুত, আম ইয়েট টু প্রপোজ হার। আমার এখনো বাজারে যাওয়া হয়নি, আম ইয়েট টু গো টু মার্কেট। হুম। ইউসুফ এখনো আসেনি। দেখেন আপনি খেতে বসছেন আপনাদের ডাইনিং টেবিলে, তো আপনার মেয়ে বলছে যে আব্বু, আম্মু, আব্বু তো এখনো আসেনি। হ্যাঁ, এই যে বলছে ইউসুফ তো এখনো আসেনি, এই বাক্যগুলো আমরা কিভাবে করব? ইউসুফ ইজ ইয়েট টু কাম, ফাদার ইজ ইয়েট টু কাম, তারা এখনো শুরু করেনি, দে আর ইয়েট টু স্টার্ট। দেখেন এই যে কথাগুলো বলছি, এগুলা কিন্তু আমাদের প্রতিদিন, মানে যে কোনো সময় প্রতি মুহূর্তে বলা লাগে। তারা এখনো আসেনি, সে এখনো বিয়ে করেনি, সে এখনো চাকরিটা পায়নি, সে এখনো স্কুলে বা অফিসে যায়নি, বলি না? তো এই বাক্যগুলা আমরা ইয়েট টু ব্যবহার করব। কি ব্যবহার করব বলেন? ইয়েট টু। ইয়েট টু অর্থ এখনো করিনি, এখনো যাইনি, এখনো খাইনি, এমন ব্যবহার হলে আমরা ইয়েট টু ব্যবহার করব। যেমন আমি এখনো তাকে প্রস্তাব দেইনি, তো কি হবে? আই এম ইয়েট টু প্রপোজ হার। প্রপোজ মানে প্রস্তাব দেওয়া। আমার এখনো বাজারে যাওয়া হয়নি, আম ইয়েট টু গো টু মার্কেট। মার্কেট। আমরা এখনো চাঁদপুরে যাইনি। দেখেন এই রুলগুলা শিখে, এই স্ট্রাকচার শিখে আপনি, এক মিনিট, এই স্ট্রাকচার গুলোর মাধ্যমে, এই স্ট্রাকচার গুলোর মাধ্যমে আপনি যে পেশায় থাকেন, যে অবস্থায় থাকেন না কেন, আপনার বয়স যাই হোক, আপনার গ্রামার না জেনেও বা অতি দ্রুত আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। এখানে তো মানে বোঝার মতো আপনি বুঝবেন, বা অঙ্কের অঙ্ক না যে এটা ভেঙে ভেঙে বুঝাই দিতে হবে। এখানে কি বলেছি? ইয়েট টু, এর অর্থ কি? এখনো করা হয়নি। তো আপনার যদি কখনো এমন বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্য করা লাগে যে এখনো তারা আসেনি, এখনো সে ঘুমোয়নি, এখনো সে চাকরি পায়নি, তখন কিভাবে করবেন? ইয়েট টু ব্যবহার করবেন। কি করে করবেন? আমরা এখনো চাঁদপুরে যাইনি, উই আর ইয়েট টু গো টু চাঁদপুর। আমরা এখনো চিড়িয়াখানায় যাইনি, উই স্যার আর ইয়েট একটুখানি টু। বুঝতে অসুবিধা হবে, এ কারণে স্যার এখানে নট শব্দটা ইউজ লাগে না ইয়েট টুর ইয়েস, কারণে। তো এইটা মনে রাখবেন, এই ইয়েট টু এর ভিতরে একটা নট থেকে গেছে। ইয়েট টু এর ভিতরে একটা না এটা একটা বোধক, not, একটা না বোধক কথা কিন্তু এটা থেকে একটা গেছে। আর কি রুলস। ইয়েস। ইয়েস, যেমন এখানে ইংলিশে এমন আরো অনেক শব্দ রয়েছে, যেমন সেলডম, স্কার্সলি, হার্ডলি। এই শব্দগুলা কিন্তু দেখতে পজিটিভ হলেও আসলে কিন্তু এরা এটা নেগেটিভ নেগেটিভ। অর্থ প্রকাশ করে। যেমন কি, যদি বলা হয় সে এখানে খুবই কম আসে, সে আমাদের বাড়িতে খুবই কম আসে, হি সেলডম কামস টু মাই হোম, হি সেলডম কামস টু মাই হোম।
সে আমাদের বাড়িতে, সে অফিসে খুব কম আসে। মনে করেন এখন অবসর নিয়েছে, তো বলছেন যে সে এখন অফিসে খুব কম আসে, হি সেলডম কামস টু দা অফিস। দেখেছেন? তাহলে এই সেলডমের ভিতরে এই যে কম আসে অর্থ হচ্ছে আসে না বললেই চলে, এমন জায়গায় সেলডম ব্যবহার করব। তো ইয়েট হচ্ছে যখন একটা কথাকে না বোধক অর্থ কিছুটা প্রকাশ করবে, তখন ইয়েট টু ব্যবহার করবেন। আমি এখনো তাকে প্রপোজ করিনি, আম ইয়েট টু প্রপোজ হার। আমার এখনো বাজারে যাওয়া হয়নি, আম ইয়েট টু গো টু মার্কেট। ইউসুফ এখনো আসেনি, ইউসুফ ইজ ইয়েট টু কাম। তারা এখনো শুরু করেনি, দে আর ইয়েট টু স্টার্ট। তো এই ইয়েট টু দিয়ে আপনারা নিজেরা আরো অনেক বাক্য তৈরি করবেন, যে আমার এখনো ঢাকায় যাওয়া হয়নি, আমার এখনো মোবাইলটি কেনা হয়নি, তার এখনো ঘুম থেকে ওঠা হয়নি। এটা ইয়েট টু ব্যবহার করব। নেক্সট একটা রুল দেখতে পাচ্ছি, ডিড দিয়ে বাক্য তৈরি। ডিড, DID, আমরা সবাই কম বেশি এটা জানি। তুমি কি ইংরেজি শিখেছিলে? ডিড ইউ লার্ন ইংলিশ? এখানে দেখেন আমি একটিও আপনাদের করে দেয়নি, করতে হবে। তুমি কি ইংরেজি শিখেছিলেন? বেবি আপা একটু বলবেন, বা ছেলেদের ভিতরে কেউ বলবো আমরা, প্লিজ। হ্যাঁ বলেন, থ্যাংক ইউ। তুমি কি ইংরেজি শিখেছিলে, এটা কি হবে? Did you learn English? থ্যাংক ইউ, ডিড ইউ লার্ন ইংলিশ। আচ্ছা আপা, এটাকে যদি বলি নেগেটিভ করেন তো, তুমি কি ইংরেজি শেখোনি, তুমি কি ইংরেজি শিখেছিলে না, এটা কি হবে? Didn't ইয়েস, you? থ্যাংক ইউ। দেখেন এইভাবে আমাদেরকে বাক্য বাড়াতে হবে। তুমি কি ইংরেজি শিখেছিলে? ডিড ইউ লার্ন ইংলিশ। তুমি কি ইংরেজি শেখোনি? ডিডেন্ট ইউ লার্ন ইংলিশ। আর এইটা যদি অ্যাফার্মেটিভ করি, তুমি ইংরেজি শিখেছিলে, কি হবে বলেন তো? হুম, ইউ। You learn English? ইয়েস, এখানে কিন্তু লার্নের পরে টি যোগ করতে হবে, টি, লার্নড ইংলিশ, ইউ Learn. লার্নড Learn. ইংলিশ। হ্যাঁ, লার্ন মানে হচ্ছে শেখা, আর এর V2 হচ্ছে লার্নড, ইউ লার্নড ইংলিশ, তুমি ইংরেজি শিখেছিলে। আর যদি বলি তুমি ইংরেজি শিখেছিলে না, বা তুমি ইংরেজি শেখোনি, ইউ ডিড নট লার্ন ইংলিশ। মনে রাখবেন, কোনো বাক্যে ডিড ব্যবহার করলে ডিড এর পরের ভার্বটা বেস ফর্মে হবে, V1 ফর্মে হবে। এইটা যদি মনে রাখতে পারেন, অনেক জায়গায় ভুলের হাতের থেকে রক্ষা পাবো। আমরা ডিডও ব্যবহার করি, অনেকে ভার্বের V2 ও ফর্ম ব্যবহার করি। নো, ইটস রং। কি হবে? যেমন, তুমি কি ইংরেজি শিখেছিলে? ডিড ইউ লার্ন ইংলিশ? এখানে ভার্বের V1 ফর্ম হবে LEARN, লার্ন। আর V2 হবে কিন্তু লার্নড, LEARNT। কখনো আজকাল ডিও দিচ্ছে, লার্ন দেখছি। আচ্ছা, গতকাল তুমি ইংরেজি প্র্যাকটিস করেছিলে, এটা কে বলতে পারবেন? আমরা সবাই প্র্যাকটিস করব। দেখেন, একজন বলবো আর কয়েকজন বলবো না, তা হবে না, তা হবে না, সবাইকে চেষ্টা করতে হবে। গতকাল তুমি থ্যাংক ইউ, আমি সবাইকে সুযোগ করে দিব। হুম, তারা বলবেন, বলেন বলেন, অবশ্যই। yesterday. ইয়েস, ডিড ইউ প্র্যাকটিস ইংলিশ ইয়েস্টারডে, ইটস দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বলেছেন, থ্যাংক ইউ। বললাম কি, গতকাল কি তুমি ইংরেজি প্র্যাকটিস করেছিলে? ডিড ইউ প্র্যাকটিস ইংলিশ ইয়েস্টারডে। এখানে প্র্যাকটিস হচ্ছে বেস ফর্ম, কারণ ডিড এর পরে বেস ফর্ম বসবে। তো এই বাক্যটাকে আপনি চারটা করতে পারবেন, 4 আইটেমে। তুমি গতকাল ইংরেজি প্র্যাকটিস করেছিলে, তুমি গতকাল ইংরেজি প্র্যাকটিস করোনি, প্র্যাকটিস করো তুমি নাই। কি প্র্যাকটিস করেছিলে। Didn't. তো এই চারটা, প্র্যাকটিস করেছিলে হুম, ডিড, ডিড আর প্র্যাকটিস করো নাই ডিডন্ট। ডিডেন্ট। আপনি যে কোনো বাক্যকে, যে কোনো বাক্য, বাংলা বাক্য, একটা চারটা বাক্যকে করতে যদি, হবে। একটা বাক্যকে যদি আপনি ওই 4 আইটেমে মুভ করাতে পারেন, আপনার ইংলিশটা অনেক সহজ হয়ে যাবে, অনেক। দেখেন, এই যে তুমি কি কলেজে গিয়েছিলে, পরের বাক্যটা, তুমি কি কলেজে গিয়েছিলে, এই যে এটা তাহলে ইন্টারোগেটিভে আছে, সবাই আমরা দেখতে পারতেছি, বুঝতে পারতেছি। এখন এইটা আমি ডিরেক্ট ইন্টারোগেটিভে না গিয়ে আমি 1 নাম্বার থেকে আসবো। 1 নাম্বারে কি? অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ কি তুমি হবে বাংলাটা? তুমি কলেজে তুমি কলেজে গিয়েছিলে। গিয়েছিলে, ইউ ওয়েন্ট টু দা কলেজ, বা ইউ ওয়েন্ট টু কলেজ, ইউ বা ইউ ওয়েন্ট ওয়েন্ট টু কলেজ। দ্য কলেজ। ইউ ওয়েন্ট টু দা কলেজ, নাম্বার 1। এবার এটা নেগেটিভ বলেন, তুমি কলেজে গিয়েছিলে না, তো এইটা বলা যায় না, বলতে হবে তুমি কলেজে যাওনি, তুমি কলেজে যাওনি, ইউ ডিড নট গো টু দা কলেজ। গো টু স্কুল, গো টু কলেজ। কলেজ, ইউ ডিড নট গো টু কলেজ। দেখেছেন? এইবার এইটা করেন তাহলে ইন্টারোগেটিভ, তুমি কি কলেজে গিয়েছিলে, তুমি কি কলেজে গিয়েছিলে, ডিড ইউ গো টু কলেজ। ডিড ইউ গো টু কলেজ? তুমি কি কলেজে যাওনি, ডিডেন্ট ইউ গো ডিডন্ট টু ইউ কলেজ। কলেজ? দেখছেন? ডিড ইউ গো টু কলেজ? হ্যাঁ, ডিডেন্ট ইউ গো টু কলেজ। বিষয়টা খুবই সহজ, শুধু আমাদেরকে একবার সূত্রটা ধরতে হবে। যারা ভালো স্টুডেন্ট, দেখবেন টিচার, আমরা যখন 9-10 লেভেল আমরা, আপনারা পড়েছেন, একটা অঙ্ক করিয়ে দিলে পরের অঙ্কগুলা কিন্তু ভালো স্টুডেন্টরা করতে পারে, বুঝতে পারে যে স্যার এটা এইভাবে করিয়ে দিয়েছে, এই অঙ্কটাও মনে হয় এইভাবে হবে। তো আপনাদেরকে এই ভাব, এই সিকুয়েন্সটা,
একটু ধরতে হবে কি, যে কোনো বাক্যকে 4 আইটেমে মুভ করাতে হবে। আমরা কি এটা সবাই পারবো? আমি যদি কারোকে প্রশ্ন করি, এমডি নীরব, কে এম সানিম, আপনারা আমার হোয়াটসঅ্যাপে একটু নক নক দিবেন, সবার সঙ্গে আমি কথা বলবো। কে এম সানিম, নীরব, মেহেদি হাসান, মওদুদ ভাইয়া, ছেলেরা 4জন আমার হোয়াটসঅ্যাপে ক্লাস শেষে একটু নক দিবেন। শুনতে পারছেন সবাই? নীরব ভাইয়া, কে এম সানিম, আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন। সবার সঙ্গে আমি কন্ট্যাক্ট রাখবো, কিন্তু সবাই আজকে ক্লাসের পরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার মনে হয় আছে, একটু নক দিবেন। তো দেখেন এখানে কি বললাম, বললাম যে একটা বাক্যকে আমরা 4টা ভাবে যদি মুভ করাতে পারি, যদি আমরা পরিবর্তন করাতে পারি, আপনি যদি 1000 শব্দ, 1000 বাক্য। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, নাম্বার আমি এখন দিয়ে দিব ক্লাস শেষে, একটু নক দিবেন। তো দেখেন আমি কি বললাম, বললাম যে এখানে যদি আপনি 1000 বাংলা শব্দ জানেন, 1000, হ্যাঁ ক্লাস শেষে কথা বলছি, 1000 সেন্টেন্স যদি আপনি জানেন, ওইটাকে 4000-এ রূপান্তর করা যায়। তো 4000 মানে তো অনেক সেন্টেন্স, তাই না? 1000 সেন্টেন্স আপনি অ্যাফার্মেটিভ সেন্টেন্স জানেন, তো এইটাকে আপনি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা শিখতে হবে, সেখান থেকে ইন্টারোগেটিভ, সেখান থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। এইটা আমাদের প্রত্যেককে জানতে হবে, শুধু একটা না। এখানে আমি একটা ক্লাস নিয়েছিলাম, আবারও নিব, একটা ভার্ব দিয়ে 30টা বাক্য গঠন করা যায়। একটা, ওই ক্লাসটা আমি মনে করি আমাদের শিটে বা আমাদের সোহাগ স্যারের সব থেকে ইম্পর্টেন্ট ক্লাস। একটা ভার্ব দিয়ে, একটা বাক্য দিয়ে কিভাবে 30 রকম ভাবে 30টা ভার্ব, 30টা বাক্য তৈরি করা যায়। এটা কিন্তু জ্যামিতিক হারের চেয়েও বেশি কয়েক গুণ বেড়ে গেল। আপনি 1000 বাক্য যদি মুখস্থ থাকে, ইংলিশ বাক্য যদি আপনি জানেন, 1000 বাক্যকে 30,000 বাক্যে রূপান্তর করা সম্ভব। তো আমরা সারা দিনে 30,000 বাক্য ব্যবহার করি না। একটা সমীক্ষায় দেখা গেছে আমরা মাত্র 500 থেকে 700 সেন্টেন্স ব্যবহার করি সারা দিন রাত 24 ঘন্টার ভিতরে, অতও করি না, খুবই কম ব্যবহার করি। যেমন সকালে প্রতিদিন আপনি যখন অফিসে যান বা আপনি কর্মে আপনার কাজে যান, তখন কি আপনার আপনার যে ফ্যামিলি মেম্বার তাদেরকে বলে যান, আপনার আম্মুকে বলে যাচ্ছেন যে আম্মু আমি রওনা হচ্ছি, পরবর্তী দিন একই সময় আপনার ওই একই কথা বলছেন। ক্ষুধা লাগলে বলছেন যে আম্মু প্লিজ আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও, আমি এখন গোসল করতে যাচ্ছি। প্রতিদিন দুপুরেই তো ওই কথাটা বলা লাগে, আমি এখন গোসল করতে যাচ্ছি, কি লাগে না? তাহলে আমরা কিন্তু একই কথা প্রতিদিন ব্যবহার করি। একটু হিসাব করে দেখবেন, ঘুমানোর সময় আমরা বলি যে আমার ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো, তাই না? তো এইখানে কিন্তু আমাদের এই সিস্টেমটা একটু অবলম্বন করতে হবে। তুমি কি কলেজে গিয়েছিলে? আচ্ছা, তারা কি গত রাতে টিভি দেখেছিল, কে বলতে পারবেন? তারা কি গত রাতে টিভি দেখেছিল? দেখেন এইটাই হচ্ছে কথা বলার সব থেকে বেস্ট ওয়ে, আপনাদেরকে দিয়ে কাজ করাবো। হ্যাঁ, আমরা সবাই বলবো, সবাই বলবো, এখানে আমাদেরকে সবাই অংশগ্রহণ করবে। ডিড দে কি বলেছেন, আরো একবার বলেন। Did they watch TV last night? ইয়েস, লাস্ট নাইট অর্থ গত রাত্রে, হ্যাঁ, ইয়েস্টারডে মানে গতকাল, ইয়েস্টারডে না, লাস্ট নাইট বললে বেশি ভালো হবে। ডিড দে ওয়াচ টিভি লাস্ট নাইট, দেখেছেন? তাহলে কিন্তু আমরা এটা পেরে গেছি। পরেরটা দেখি, তুহিন কি মাদ্রাসায় এসেছিল? Did Did Tuhin come to madrasa? ইয়েস, ডিড তুহিন কাম টু মাদ্রাসা, তুহিন কি, এখন এটা যদি বলি একটু বাড়িয়ে দেই যে তুহিন কি গতকাল মাদ্রাসায় এসেছিল? ডিড তুহিন কাম টু মাদ্রাসা ইয়েস্টারডে? যদি যদি এইটাকে আমি নেগেটিভ, ইয়েস এটা হচ্ছে এক্সটেনশন, থ্যাংক ইউ আপা, ঠিক বলেছেন, এগুলাকে বলে এক্সটেনশন। তো দেখেন, তুহিন কি মাদ্রাসায় এসেছিল না, বা তুহিন কি মাদ্রাসায় আসেনি, তাহলে কি হবে? ডিডন্ট তুহিন কাম টু মাদ্রাসা ইয়েস্টারডে, যদি ইয়েস্টারডে দেই। দেখেন এই রুলগুলা, এই স্ট্রাকচার গুলো একটু প্র্যাকটিস করবেন, আপনি কথা বলতে পারবেন। আমাদের এই ব্যাচগুলাতে সবাই একটা আশা ভরসা থাকে কথা বলবো। তো আমার এই শিটগুলা, এই ক্লাসগুলা, রেকর্ড গুলো একটু দেখবেন, এই পিডিএফ গুলো একটু পড়বেন। যদি কথা বলা না শিখতে পারেন, আমি আপনাদের টাকা ব্যাক দিব। এত বড় একটা কথা কেন বলছি জানেন? কারণ এই রুলগুলাই আমাদের প্রতিনিয়ত লাগে। আপনি বাসায় ফিরে এসেছেন, আপনার ছোট ভাইয়ের নাম হচ্ছে তুহিন, আপনি চাকরি করেন, এসে আপনার মাকে বা আপনার আব্বাকে বা আপনার ফ্যামিলি মেম্বার কাউকে জিজ্ঞাসা করছেন যে আপনার ছেলের নাম মনে করেন তুহিন, বলছেন যে তুহিন কি আজকে মাদ্রাসায় গিয়েছিল, তুহিন কি কলেজে গিয়েছিল? তো এই কথাটা আপনি ইংলিশে বলবেন, আপনি পারতেছেন না। তো এইগুলো কি করতে হবে? এইগুলো আমরা ডিড দিয়ে গঠন করব। দেখেন ডিড দিয়ে বাক্য তৈরি, প্রথমে ডিড আনতে হবে। ডিড তুহিন, ডিড তুহিন গো টু মাদ্রাসা। তাহলে দেখতেন এই বাক্যগুলো দিয়েই আমাদের দৈনন্দিন জীবনের যত কথা রয়েছে সেই কথাগুলো আমরা বলতে পারবো এই রুলগুলা দিয়ে। এইগুলো আমি মনে করি মহামূল্যবান সম্পদ। এই ক্লাসগুলা আপনারা একটু দেখবেন, আপনারা এই ক্লাসগুলা একটু রেকর্ড ফাইলগুলো দেখবেন।
ডাউনলোড করলে তো ভালো, না হলে ফোন বা ল্যাপটপ থেকে একটু দেখবেন, আমার রেকর্ডটা একটু শুনবেন। নুসরাত কি গরিবদের সাহায্য করেছিল? ডিড নুসরাত হেল্প দ্য পুয়ার? ডিড নুসরাত হেল্প দ্য পুয়ার? এইবার এটা বলেন তো আপা, যে নুসরাত কি গরিবদের সাহায্য করেনি? Didn't Nusrat ইয়েস, কি হবে? ডিডেন্ট Yes. নুসরাত হেল্প দ্য পুয়ার। দেখেছেন? তাহলে এখানে পুয়ার মানে গরিব, আর দা পুয়ার মানে হচ্ছে গরিবেরা। দা পুয়ার মানে কি হবে? গরিবেরা। অ্যাডজেক্ট মনে রাখবেন, অ্যাডজেক্টিভের আগে দি দিলে ওই অ্যাডজেক্টিভের সমগ্র জাতি বা একটা প্লুরাল হয়ে যায়। যেমন যদি বলা হয় পুয়ার, হ্যাঁ, রিস, রিস মানে কি? ধনী। কিন্তু যদি বলা হয় ধনীরা, কি বলবো? ধনীরা, তখন হবে দা রিস। আমরা একটা কথা বলি না, ধনীরা, একটা প্রবাদ বাক্য রয়েছে, ধনীরা সবসময় সুখী নয়। এটা তো দা নির্দিষ্ট করে দেওয়া হলো স্যার, হ্যাঁ, এই জন্য এবং এখানে প্লুরালও করে দেওয়া হলো, নির্দিষ্ট করে দেওয়া হলো, হ্যাঁ। ধনীরা সবসময় সুখী নয়। দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি, একটা প্রভাব রয়েছে। দা পুয়ার, এখানে বলছে নুসরাত কি গরিবদের সাহায্য করেছিল? ডিড নুসরাত হেল্প দ্য পুয়ার? এই যে দা পুয়ার। তো দেখেন এই রুলগুলো অনেক খুব ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখবেন। আরো একটা রুল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ক্যান নট প্লাস রেসিস্ট বা রেজিস্ট, এরপর আইএনজি বসবে। যেমন এর অর্থ হচ্ছে আমি আর পারছি না। যেমন গরম পড়ছে খুব, আপনার বাসার বিদ্যুৎ চলে গিয়েছে, কারেন্ট নাই এখন, আপনি বলছেন যে আমি আর পারছি না, আপনি কোনো কাজ করতে করতে হাঁপিয়ে গেছেন, বলছেন আমি আর পারছি না। এগুলো কিভাবে করব দেখেন, আই ক্যান নট রেজিস্ট লার্নিং ইংলিশ, এর অর্থ কি জানেন? আমি ইংরেজি না শিখে আর পারছি না। অর্থাৎ আপনার অফিসের আপনার সিনিয়র বস আপনাকে বলল যে আপনি যদি ইংরেজি শেখেন, আপনি যদি ইংরেজি শেখেন তাহলে আপনার, এখানে আমিটা নাই স্যার, আমি ওকে, কি লেখা দরকার আছে নাকি? ইংরেজি না শিখে আর পারছি না, এখানে তো একজনই বলছে। হ্যাঁ, এই যে ইংরেজি না শিখে পারছি না, তো এখানে একটা সাবজেক্ট আই দিতে হয়। এখানে যদি শুধু এইভাবে বললেন ক্যান নট রেজিস্ট লার্নিং ইংলিশ, একটু খালি খালি হয়ে যায়, একটু কেমন যেন কোথাও এই একটা। জন্য বললাম স্যার, হ্যাঁ, এখানে এখানে, তো ইংরেজি না শিখে আর পারছি না, কেউ একজন তো বলতেছে, সে হ্যাঁ হ্যাঁ, বলতেছে যে আমি, সেটাই আমি, তো আমি স্যার। ইয়েস, এখানে সাবজেক্টটা ধরে নিতে হবে আমি। আমি ইংরেজি না আর যদি শিখে, ইংরেজি না শিখে সে আর পারছে না, তাহলে তো হি চলে তখন আসবে, হি সে। আসবে, হি ক্যান নট। হ্যাঁ, হি ক্যান নট, আই ক্যান হুম। নট। তো দেখেন এখানে ক্যান নট, তারপর রেজিস্ট, এরপর ভার্বের পর আইএনজি। আমি এই যে আপনাকে অফিস থেকে বলা হলো যে আপনি যদি ইংরেজি ভাষাটা ভালো করে বলতে পারেন, ইংরেজিতে স্পন্টিনিয়াসলি কথা বলতে পারেন, আপনার স্যালারি আগামী মাস থেকে আরো 50,000 টাকা করে বাড়িয়ে দিব, তখন আপনি বাসায় এসে নিজেকে নিজে বলছেন যে না, আমি ইংরেজি আর না শিখে থাকতে পারছি না। এই ধরনের কথা যখন বলা লাগবে, তখন এই স্ট্রাকচার ব্যবহার করবেন, আই ক্যান নট রেজিস্ট লার্নিং ইংলিশ। আই ক্যান নট রেজিস্ট লার্নিং ইংলিশ, রেজিস্টটা দিতে হবে। আম্মুর সাথে কথা না বলে আর পারছি না, আই ক্যান নট রেজিস্ট স্পিকিং উইথ মাই মাদার। তোমাকে না ভালোবেসে আর থাকতে পারছি না, আই ক্যান I নট cannot রেজিস্ট resist লাভিং টু ইউ, loving লাভিং you. টু ইউ। ফ্যান না চালিয়ে, গরম পড়েছে খুব, বলছেন ফ্যান না চালিয়ে আর থাকতে পারছি না, আই ক্যান নট রেজিস্ট সুইচিং বা মুভিং দ্য ফ্যান। ইয়েস, ভার্বের পর আইএনজি হবে, রেজিস্টের পরে যে ভার্বটা দিবেন এইটা ভার্বের পর আইএনজি হবে। আমি তোমাকে না ভালোবেসে থাকতে পারছি না, আই ক্যান নট রেজিস্ট লাভিং ইউ। আমি আম্মুর সাথে কথা না বলে থাকতে পারছি না, আই ক্যান নট I রেজিস্ট cannot টকিং টু মাই মাদার। resist. টকিং টু মাই মাদার বা টকিং উইথ মাদার, আম্মুর সাথে। আপনি বাহিরে রয়েছেন, বিদেশে থাকেন, আম্মুর সাথে অনেক দিন কথা হয় না, বলছেন আম্মুর সাথে কথা আর না বলে থাকতে পারছি না, ফ্যান আর না চালিয়ে থাকতে পারছি না, ঠান্ডা পানি না খেয়ে আর থাকতে পারছি না। এগুলা দেখবেন আমাদের প্রতিনিয়ত কথা, এই বাক্যগুলা বলা লাগে। কিভাবে বলবেন এইগুলা? এই স্ট্রাকচার ব্যবহার করব, আই ক্যান নট, আই ক্যান নট অর্থাৎ সাবজেক্ট প্লাস ক্যান নট প্লাস রেজিস্ট, এরপর ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। কি হবে? এক্সটেনশন। তো দেখেন এখানে আমি অনেকগুলা রুল করিয়েছি, আরো রুল রয়েছে, এদিকে আমি আর যেতে চাচ্ছি না, এখন একটু প্রেজেন্টেশন নিব, তারপর আপনাদের সঙ্গে আরো অনেক কথা বলবো। তো আমরা স্পিকিং টপিকে এখানে দেখেন এইগুলা আমরা একটু বলতে পারি। কিভাবে এটা বলতে পারি? ফ্যামিলি অ্যান্ড মাই ফ্রেন্ডস, পরিবার এবং আমার বন্ধু বান্ধব বা বন্ধুগণ, এইটা দিয়ে আমরা একটু বর্ণনা করব। কিভাবে বর্ণনা করব দেখেন, বর্ণনাটা আমরা এইভাবে করব, সেটা হচ্ছে ক্যান ইউ ডিসক্রাইব ইউর ফ্যামিলি। অর্থাৎ এখানে কিন্তু আমি কোনো ক্লু বা কোনো প্রশ্ন দেইনি, আগে যেমন পিকনিক আই এনজয়েড, ট্রেন জার্নি, তাই না? অনেক ক্লাসে আমি উপরে প্রশ্ন দিতাম, তারপর তার একটা আর্টিকেল প্যারাগ্রাফ থাকতো, ওইটা পড়েও শোনাতাম,
এইখানে কিন্তু প্রশ্নও নাই, কোনো আর্টিকেলও নাই, এখানে ডিরেক্ট আপনাকে কথা বলতে হবে। ক্যান ইউ ডিসক্রাইব ইউর ফ্যামিলি? তো প্রথমে ওই যে ওই শব্দগুলা বলবেন, গুড আফটারনুন এভরিওয়ান, দিস ইজ তাহমিনা ইয়াসমিন, আই এম ফ্রম ইউএসএ। তারপর বলবেন, এট ফার্স্ট আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল মডারেটর স্যার, বিকজ he has given me a chance to say something in front of you. Now I am describing about my family, dear audience. Dear audience, এইবার বলে শুরু করবেন যে my family, বা I have a small family, I come from a small family, বা nuclear family. There are my father, mother and two sisters. My family is a happy family. তারপর এখানে বলে এইভাবে আপনি শুরু করবেন। তো ফ্যামিলি সম্পর্কে কেউ কিছু বলতে পারবেন ইনস্ট্যান্ট? ক্যান ইউ ডিসক্রাইব ইউর ফ্যামিলি উইদিন 2 or 3 minutes or 1 minute? দেখি আমরা কে কতটা বলতে পারি। আপনার ভুল হয় হোক, আপনি একটা বাক্য বলে থেমে যান, আমি তাতেও খুশি হব, কিন্তু চেষ্টা করতে হবে। বলেন। I will try, sir. ওকে, থ্যাংক ইউ। ইয়েস, উইলিংলি যারা বলবে আমি তাদেরকে থ্যাংক ইউ দিব, এইভাবে ইচ্ছা করে বলতে হবে। বলেন আপনার ফ্যামিলিটা আপনি ইংলিশে ডিসক্রাইব করেন। Assalamu alaikum. Good Okay. evening, everyone. Uh, I would like to thanks my honorable moderator sir for giving me such a chance. Say something about my family and friend. Uh, I have a big family. There are me, my mom, and my 5 brothers, and my wife, and my 4 children. My family is a big family. I love my family. I love my family very much. আমি আমার পরিবারকে I love খুব my family ভালোবাসি। very much. I support them every work and every situation. And my all brother each other support, and any problem situation together solve. And তারপর thank you sir. থ্যাংক ইউ, থ্যাঙ্কস এ লট। দেখেন এই যে যতটুকু বলেছেন না, এইভাবে আগামী দিন দেখবেন আরো একটু সময় বলতে পারবেন, তারপরের দিন আরো একটু সময় বলতে পারতেছেন। এইভাবে প্র্যাকটিস করতে করতে কোনো একটা সময় আপনি ঠিক নেটিভ স্পিকারদের মতো বলতে পারবেন। কিন্তু আমাকে এইটুকু একটু বলেন, আপনি এই যা বলছেন এইটাও যদি না বলতেন, আপনি যদি বিভিন্ন খাতিরে লজ্জার হোক বা যে কোনো জায়গায় আমরা বসে থাকি, উঠবো না, আমি বলবো না, তাহলে কি এতটুকুও কি চর্চা করা হতো? হতো না। অর্থাৎ এই যে যা বলছেন না, এইটাও কিন্তু একটা অনেক বড় ব্যাপার। এটাও আমরা অনেকে তাহলে বলতে পারি, বাংলা ভাষা না আসলে তার বলতে পারি না কোনো কিছু। হ্যাঁ না, তবে বাংলা আসতে হবে। আপনার রোগটা তো দেখছি ভিন্ন। অনেকে বলে যে স্যার আমার মাথায় বাংলায় আসে কিন্তু ইংলিশে সাজাইতে পারেন, আর আপনি তো বলছেন বাংলাই আসে না। যাই হোক, এইটা কিন্তু মাই ফ্যামিলি। আচ্ছা, আসবে আসবে, দেখেন এটা প্র্যাকটিস করতে হবে। তো আমি মেইন যে কথাটা বলছিলাম, আপনি এখানে একটু ভুল হয়েছে যে মাই ফ্যামিলি ইজ আ বিগ ফ্যামিলি। এটা বিগ বলা যাবে না, বিগ হচ্ছে কি জানেন, বড়। যেমন একটি বড় গাছ, একটা বড় বাড়ি, একটা বড় মাঠ, এই ক্ষেত্রে আমরা বিগ ব্যবহার করব। কিন্তু হ্যাঁ, কিন্তু যখন ফ্যামিলি হবে তখন বলবো মাই ফ্যামিলি ইজ আ লার্জ ফ্যামিলি। কি বলবো? মাই ফ্যামিলি ইজ আ লার্জ। এখানে বিগ বলা যাবে না। হ্যাঁ, এক একটা জায়গা এক এক রকম। হ্যাঁ অবশ্যই, যা এক্সটেন্ডেড ফ্যামিলি বললে বেশি ভালো হয়, এক্সটেন্ডেড ফ্যামিলি। হ্যাঁ, বর্তমান বিশ্বে বলা হয় ফ্যামিলি দুই প্রকার, একটা হচ্ছে এক্সটেন্ডেড ফ্যামিলি আর একটা হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি। নিউক্লিয়ার যেমন বলে না, নিউক্লিয়ার, হ্যাঁ বলা হয় নিউক্লিয়ার বোমা, অর্থাৎ পারমাণবিক বোমা। এটা নিউক্লিয়ার ফ্যামিলি বলা হয়, ক্ষুদ্র পরিবার যেখানে মা বাবা আর হচ্ছে স্বামী, মানে স্বামী স্ত্রী এবং সন্তান সন্ততি থাকে, ছেলে মেয়ে। তো দেখেন এটা আমরা মোটামুটি পেয়ে গেলাম, ক্যান ইউ ডিসক্রাইব ইউর ফ্যামিলি। এইবার যদি প্রশ্নটা করি, হাউ অফেন ডু ইউ স্পেন্ড টাইম উইথ ইউর ফ্যামিলি। এই যে হাউ অফেন, হাউ মানে কত সময় বা কতটুক সময়, ডু ইউ স্পেন্ড ব্যয় করেন উইথ ইউর ফ্যামিলি, আপনি আপনার পরিবারের সময়, পরিবারের সাথে কি পরিমাণে সময় বা কতটুকু সময় ব্যয় করেন। এইটার প্রশ্নের উত্তরটা আমরা কেউ বলতে পারবো? ইমরান আহমেদ, সজীব ভাইয়া বা অন্য যারা রয়েছেন এখানে, হ্যাঁ এমডি নীরব, আমরা কথা বলবো এখানে সবাই আমরা নিজেরা। এখানে আমাদেরকে কথা বলার প্র্যাকটিস করতে হবে। তো বলেন আপনি কত সময় পরিবারের সঙ্গে ব্যয় করেন? ওকে,
Day one my family. থ্যাংক ইউ। এটা বলবেন যে এভরিডে আই স্পেন্ড 1 hour উইথ মাই ফ্যামিলি। অন আওয়ার অর্থাৎ প্রতিদিন আমি আমার পরিবারের সঙ্গে 1 ঘন্টা সময় কাটাই। কেউ যদি 3 ঘন্টা কাটান বলবেন যে এভরিডে আই স্পেন্ড 3 hours উইথ মাই ফ্যামিলি। আমি আমার পরিবারের সঙ্গে 3 ঘন্টা সময় কাটাই। কেউ 5 ঘন্টা, যার যে টাইমটা সেটা বলবেন। এখানে আরো কিছু বাড়িয়ে বলা যায় যে আই প্লে উইথ মাই সানস। হ্যাঁ, তারপর আই গিভ টাইম বা আই গো আউটসাইড উইথ মাই ফ্যামিলি, উইথ মাই ওয়াইফ, উইথ মাই হাজব্যান্ড। আমি আমার পরিবারের সঙ্গে বাইরে ঘুরতে যাই। আমি বাইরে রেস্টুরেন্টে খাই। আমি তাদেরকে নিয়ে পার্কে যাই ছুটির দিনগুলোতে। ছেলে মেয়েদেরকে নিয়ে দেখবেন মা বাবারা কিন্তু একটু বাইরে বের হয়। যারা ঢাকা শহরে রয়েছেন, শহরে চিড়িয়াখানা দেখতে যায়, পার্কে ঘুরতে যায়। তারপরের প্রশ্ন কি রয়েছে? ডু ইউ প্রিফার, আপনি কি পছন্দ করেন স্মল অর লার্জ ফ্যামিলি, হোয়াই? আপনি যদি বড় পরিবার পছন্দ করে থাকেন তার যুক্তি দেখাবেন, আর যদি ছোট পরিবার পছন্দ করে থাকেন তারও যুক্তি দেখাতে হবে। তো এটা কে বলতে পারবেন? ডু ইউ প্রিফার এ স্মল অর লার্জ ফ্যামিলি, হোয়াই? এটা বেবি আপা বা তাহমিনা আপা বলবেন? Sir, বলেন। sir, বলুন। বলেন, এনিওয়ান ক্যান সে। Good afternoon, everyone. How are you guys? I am baby, and first I would like to thank you, our honorable sir, Question Sarkar, for Okay. giving Question Sarkar Thank for you. giving a chance to share a few words of mine about my day. Yeah, no, sorry. Okay. About my family. About my family. There are two types of family found in our society. তারপর On extended or large family, and the other is unclear or small family. Okay. It's an extended family. People live with their grandparents, and uncle, aunts, and cousins. Only husbands and wives live with their children in a unclear family. I with my present in a uncle family. Present, yes. Nowadays, unclear family is getting popular in our society. Society for very resolved. Now people went to live in cities, and cities provide lots of source of income. But life in cities is not so easy now. Even because they earn much in an unclear family. The members of a unclear family enjoy some advantage. The lead a life where there is no noise or confuse. The get much time to connected. Connected. Concentrated on their our work. Children grow up in a suitable environment, but it has some disadvantages also. Members of a unclear family feel
lo- lo- lonely, Hmm. lonely are all of them are busy with their own work. The connected share their Hmm. feelings. Hmm. It mark it makes people Hmm. people self content, but it is the need of modern life of from from unclear families Hmm. because the life has become very busy and completed now. Hmm. তারপরে লাস্টে বলতার দ্যাটস দ্যাট লাস্টে বলবেন কি, দ্যাটস অল ফ্রম মাই সাইড, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, আল্লাহ হাফেজ। অর্থাৎ শেষটা আপনি যখন নামাবেন তখন আপনার মতো করে এইভাবে বলবেন যে আসসালামু আলাইকুম, বা শেষে বলবেন যে দ্যাটস অল ফ্রম মাই সাইড, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, আল্লাহ হাফেজ। সংক্ষেপে এটুকু বললেও হবে। তো এই যে যতটুকু আপনি বলছেন, অনেক বড় একটা ফ্যামিলি সম্পর্কে অনেক কিছু বলেছেন, এখানে অনেক তথ্য আপনি উপস্থাপন করেছেন। তো এইভাবে দেখেন, যদি আমরা প্র্যাকটিস করি, এই যে আজকে তাহমিনা আপা বলছে যে স্যার যে রুল গুলা দেখালেন অনেক ইম্পর্টেন্ট, তো আসলে কথা বলতে গেলে কিন্তু এই রুল গুলো আমাদের খুবই প্রয়োজন। আজকের এই ক্লাসটা আমি যা যা পড়ালাম এগুলো আপনারা একটু দেখবেন, পরবর্তীতে দেখবেন আপনারা কথা বলতে পারছেন। কথা বলাটা গ্রামার টেন্স মেনটেন করে যেভাবে আমি দেখিয়েছি, কথা বলাটা আসলে খুবই সহজ। এখানে প্রত্যেকে আমরা কম বেশি টেন্স, মডাল, সেমি মডাল পারি, শুধু এই রুল গুলা জানতাম না, যার কারণে আমরা কথা বলতে এখানে হাউ টু দিয়ে বাক্য গঠন করতে হয়, হ্যাভিং দিয়ে কিভাবে বাক্য গঠন করতে হয়, এগুলা কিন্তু আমরা সবাই আজকে দেখলাম। তো যাই হোক, আসলে ক্লাসটা খুবই ভালো লেগেছে সবার। তো এখন তাহমিনা আপা কিছু একটু বলতে চাচ্ছিলেন, যে বলেন, এখানে আমরা একটু হুম, কয়জনে ক্লাস করি আমরা, যদি স্যার সবাই সবার সাথে পরিচিত একটা হই। যোগাযোগ থাকি, হ্যাঁ, 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 তাহলে আমরা গ্রুপ করে স্যার আমরা অবশ্যই অবশ্যই। তো কথোপকথন দেখেন করতে পারি, এখানে সেটা স্যার প্রথমেই, সবার জন্য ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে বেশি নাই, আমরা প্রথমে আমাদের কে, ভাইরাও তো কথা বলে না। অবশ্যই বলবে বলবে, আমি একটু পরিচয় করিয়ে দিচ্ছি। কে এম সানিম, এই আইডিতে আপনি কে ক্লাস করছেন জানেন? একটু বলবেন আপা আপনার নামটা এবং আপনার ডিটেল অ্যাড্রেসটা একটু বলবেন, রিসেন্ট অ্যাড্রেস প্লিজ। আনমিউট করেন, হ্যাঁ বলেন। আর কোথায় থাকেন সেটাও বললে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ বলেন, আপনার পরিচয়টা দেন। হুম 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 শোনা যাচ্ছে না, প্লিজ একটু নেটওয়ার্কটা। হুম হুম হোয়ার আর ইউ ফ্রম, আপনি কোথা থেকে বলছেন? লক্ষ্মীপুর, হুম হুম লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর, ইয়েস। হোয়াটস ইউর প্রফেশন? হোয়াটস ইউর প্রফেশন, আপনার পেশাটা কি? ওকে, নেটওয়ার্কের অনেক সমস্যা। হ্যাঁ, আপনার পেশা কি? হোয়াট ইজ ইউর প্রফেশন? দ্যার ইজ নেটওয়ার্ক প্রবলেম। ওকে, থ্যাংক ইউ। তারপর এমডি নীরব। Assalamu alaikum everyone. ওকে। My name is Nasimul Haq Bhuiya. My nickname Follow. হুম I am a student Chattogram Polytechnical Institute. হুম থ্যাংক ইউ। দেখছেন, ইংলিশে বলেছে, ইংলিশে বলবো। মেহেদি হাসান ভাই, আপনি একটু ইংলিশে বলবেন প্লিজ। Yes, my name is Mehdi Hassan. হ্যাঁ I have completed my graduation on BJB University of Fashion and Technology. ওকে I am a right now job holder হুম in textile fabric and marketing ওকে department. So I am from Dhaka, Tombi. ঢাকা টঙ্গী। Yes, sir. থ্যাংক ইউ। আই এম ফ্রম ঢাকা এট টঙ্গী, My hometown, Kumilla. কুমিল্লা। মাই হোম টাউন ইজ কুমিল্লা, বাট রিসেন্টলি ইউ আর স্টেইং I live. ইন ঢাকা, টঙ্গী, Yes, টঙ্গী sir. গাজীপুর। Yes, ওকে, sir. থ্যাংক ইউ। থ্যাংকস এ লট। মওদুদ আহমেদ, প্লিজ Assalamu ডিসক্রাইব ইট। alaikum. ওকে। My name is Maudud Ahmad. My short name Maudud. মওদুদ, ওকে। I am uh,